ওকে, এবার মনে হয় আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, প্লিজ দেখেন। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে, স্ক্রিন কি দেখা যায়? লেট মি নো দ্যাট। আগে দেখতে পানি, আমি স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছিলাম, আই এম সরি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এটা আগে শেয়ার হয়নি। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে স্পোকেন ইংলিশে ইটস প্লেস অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট রোল, কিভাবে আমরা এই জায়গাটা করতে পারি একটু দেখি। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে বসতে হবে, আই হ্যাভ টু সিট। আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে। আমাকে দিতে হবে, আই হ্যাভ টু গিভ। দেখেন, আমাকে ঘুমোতে হবে। আপনি অনেক রাত জেগেছেন, রাত জেগে পড়াশোনা করছেন, আপনাকে ভোরবেলায় খাওয়া দাওয়া করে আপনি এখন ঘুমাবেন, সকালে ঘুমাবেন, আপনার ঘুম পাচ্ছে। ইংলিশে কিভাবে বলবেন? কিভাবে বলবেন? আই হ্যাভ টু সে, আই হ্যাভ টু ভিজিট, হ্যাঁ, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু গো দেয়ার। তোমাকে নিতে হবে, ইউ হ্যাভ টু টেক। তোমাকে জানতে হবে, ইউ হ্যাভ টু নো। দেখেন, এই হ্যাভ টু এর ব্যবহার, কিসের ব্যবহার দেখালাম? হ্যাভ টু এর ব্যবহার। আমরা যখন প্রতিনিয়ত আমাদের কথা বলার যে জায়গাটা, আমরা কিন্তু এটা অনেকে পারি অনেকে পারি না। কথা বলতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের কনভারসেশন প্র্যাকটিস করতে হয়, আমাদের একে অন্যের সঙ্গে কথা বলার চেষ্টা করতে হয়। সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন দোকানে গিয়ে, শপিং মল, সুপার শপে গিয়ে আমরা কেনাকাটা করতে চাই। তো আমরা একটা দোকানে আপনি গিয়েছেন, কিভাবে আপনি কথাটা বলবেন দেখেন। বলা হচ্ছে যে আপনি দোকানে গিয়ে শপকিপারকে জিজ্ঞাসা করছেন যে এটা কি পচা, ইজ ইট রোটেন। কিভাবে বলবেন? দেখেন, কথা না বললে কিন্তু কখনো কথা বলা শেখা যায় না। তো প্র্যাকটিস করবেন, আমাদের যে প্র্যাকটিস সেশন গুলা রয়েছে, স্পোকেন ব্যাচ গুলা রয়েছে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। লাইভ ক্লাস গুলো করেন, করতে থাকবেন, এরপরেও লাইভ ক্লাস চলবে। কিন্তু লাইভ ক্লাসে তো আনমিউট করা যায় না, একবার আনমিউট করলে সবাই কিন্তু আমরা কথা বলে উঠি। তো দেখেন, এই যে জায়গাটা বলছি, এটা কি পচা, ইজ ইট রোটেন। এটা পচা নয়, নো ইটস রোটেন। নো, ইট ইজ নট। এটাকে আমি কি বললাম? শর্ট ফর্মে বললাম, ইটস। ইটস নট রোটেন। এটা পচা নয়। এটা কি সস্তা? ইজ ইট চিপ। দেখেন, এই কথাগুলা না আমাদের প্রত্যেকের প্রয়োজন। আপনি ছাত্র হন, আপনি হাউসওয়াইফ হন, আপনি ফ্রিল্যান্সার হন, আপনি যদি বিদেশ যেতে চান, এই শব্দগুলো আপনি না শিখে কিভাবে আপনি ইউকেতে গেলেন, আপনি আমেরিকাতে গেলেন, আপনি দোকানে কেনাকাটা করতে গেছেন, আপনি কি দোকানদারকে বলবেন যে এই জিনিসটার দাম কত, বা আলু কত করে কেজি? সে তো কিছুই বুঝবে না। আপনাকে সেখানে ইংলিশ ব্যবহার করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। কিভাবে বলবেন? এটা কি তাজা? আপনি দোকানদারকে বলছেন যে এটা কি তাজা, এর ইংলিশটা কি হবে? ইজ ইট ফ্রেশ? ইজ ইট ফ্রেশ? দোকানদার আপনাকে বলছে ইয়েস ইট ইজ ফ্রেশ। কি বলছে? ইয়েস ইট ইজ ফ্রেশ। এটা কত করে? দেখেন, এই বাংলাটা, এই ইংরেজিটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কি বললাম? এটা কত করে। তাহলে কি হবে? এটা কত করে অর্থ কি? এটার দাম কত? দেখেন, এটা কত করে এর ইংলিশটা কি হবে? হাউ মাচ ইজ দিস। এটা 100 টাকা, ইটস 100 টাকা। দোকানদার আপনাকে কি বলছে? ইটস 100 টাকা। আপনি কি তাকে বলছেন যে, আপনি দোকানদারকে বলছেন এটা কি আমদানি করা, বাহিরের কোনো দেশ থেকে নিয়ে আসা? ইজ ইট ইম্পোর্টেড? ইট ইজ, ইজ ইট ইম্পোর্টেড। ইম্পোর্ট শব্দের অর্থ হচ্ছে আমদানি করা, আর এটা প্যাসিভ মুডে করা হয়েছে। ইজ ইট ইম্পোর্টেড, এটা কি আমদানি করা? না, এটা স্থানীয় পণ্য। নো, ইটস আ লোকাল প্রোডাক্ট। ইটস আ লোকাল প্রোডাক্ট। এটা আমাদের স্থানীয় পণ্য। এটার দাম কত? আপনি কিভাবে বলবেন? আপনি কালকেই বাজারে গিয়ে, এখান থেকে যারা প্রতিনিয়ত বাইরে যাই, আমরা কেনাকাটা করি, তখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করবেন, আগামী দিনে ব্যবহার করবেন। একটা সেন্টেন্স শিখে সেটা যদি আপনার দৈনন্দিন জীবনে আপনি ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলা শিখবেন। অনেকেই কিন্তু, একটু আমার কথাটা ভেবে দেখেন সত্য কথা কিনা, অনেকেই কিন্তু আমরা ইংলিশ গ্রামার খুব ভালো জানি, আমরা ভেবে ভেবে ধীরে ধীরে হাতে সময় নিয়ে লিখতেও পারি, বাট উই কান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার। আমরা নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারি না। হোয়াটস দ্য রিজন? কারণটা কি? কারণ হচ্ছে কি, আমরা কথা বলার প্র্যাকটিস করি না। আর এই কথা বলার প্র্যাকটিস না করার কারণে, ওই যে গত ক্লাসে, আমার ক্লাসে যারা ছিলেন, আমি একটা গল্প, একটা ঘটনা বলেছিলাম না? এটা একটা বাস্তব ঘটনা পাশ্চাত্য দেশের। যে দুই বন্ধু সাইকেল চালানো শিখতে চেয়েছিল, এক বন্ধু সাইকেল কিনেছিল, আরেক বন্ধু সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এর উপরে একটা বই কিনে নিয়ে এসেছিল 50 টাকা দিয়ে। তো যে বন্ধু সাইকেল কিনেছিল, ও কিন্তু 1 সপ্তাহের ভিতরে সাইকেল চালানো শিখে গেল। আর যে বন্ধু বই কিনে নিয়ে এসেছিল, সেই 1 মাস ধরে শুধু বইটা পড়লো, সাইকেল কিভাবে ধরতে হয়, কিভাবে ঠেলে নিয়ে যেতে হয়, কিভাবে সাইকেলের কোন পার্টসটাকে কি বলে। কিন্তু এগুলো তো আমার জানার দরকার নেই। আমাকে সাইকেল চালানো শিখতে হবে, আমাকে এই ভাষাটাতে কথা বলতে হবে। দেখবেন অনেকে যারা
কম ইংরেজি জানে বা ইংরেজি মোটেই জানে না, গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশন, কিন্তু তারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলছে। কিভাবে জানেন? তারা কিন্তু আমাদের দেশের অনেক ক্রিকেট প্লেয়ার রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি দূর না, অনেক বেশি বড় সার্টিফিকেট নাই, কিন্তু তারা আপনার আমার থেকে স্পন্টেনিয়াসলি কথা বলতে পারে। কিভাবে? কারণ তারা কিন্তু প্রায় ফরেন কান্ট্রিতে খেলার সুবাদে তাদের বাইরে যেতে হয়। তারা ইংরেজ প্লেয়ার, যেসব প্লেয়ারদের সঙ্গে থাকে, তাদের সঙ্গে ঘুমায়, তাদের সঙ্গে খেলা করতে হয়, তারা সব ইংলিশে বলে। ওই শুনতে শুনতে কিন্তু ইংরেজি শিখে যায়। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হবেন, প্র্যাকটিস করবেন, উইদিন 2 or 3 months ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটায় আপনি 2 থেকে 3 মাসের ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে আমাদের ভর্তি হয়ে দেখবেন। আপনি যদি ইংরেজিতে কথা না বলতে পারেন, তখন আমাকে বলবেন যে স্যার আপনি যে কথা বলেছিলেন এটা তো সত্য না। এই যে দেখেন এটার দাম কত, এটা যদি আপনি মুখে না বলেন, আপনি কি পারবেন কখনো? হোয়াটস দ্য প্রাইস অফ দিস, হোয়াটস দ্য প্রাইস অফ দিস, এটার দাম কত? এটার দাম 200 টাকা। দ্য প্রাইস অফ দিস ইজ 200 টাকা। আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ ডেলিভার? না, আমরা ডেলিভারি করি না। নো, উই ডোন্ট ডেলিভার। এটা কি স্থানীয় পণ্য? ইজিটা লোকাল প্রোডাক্ট? না, এটা আমদানি করা, ইটস ইম্পোর্টেড। দেখছেন এটা কি ভালো মানের? আমরা দোকানে বিভিন্ন প্রসাধনী কিনতে গিয়ে দোকানদারকে অনেক সময় বলি না যে এটা কি খুব ভালো মানের নাকি নকল, তাই না? তো কি হবে? ইজ দিস অফ গুড কোয়ালিটি, ইজ দিস অফ গুড কোয়ালিটি? দোকানদার আপনাকে শপকিপার বলছে ইয়েস, ইটস অফ গুড কোয়ালিটি, ইটস অফ গুড কোয়ালিটি। এই আমটার দাম কত? এখন দেখবেন গরমের সিজন, এখন বাজারে আম, তরমুজ, রসালো অনেক ফলে ভরপুর, লিচু উঠতে শুরু করেছে। তো আপনি জিজ্ঞাসা করছেন দোকানদারকে এই আমটার দাম কত, বা এই আমগুলা কত করে কেজি? ভেবে দেখেন তো এই কথাগুলো আমরা ইংলিশে বলতে পারি কিনা? আমার মনে হয় পারি না। কেন পারি না? এখানের এর রুল জানি না, আমরা ডাব্লিউএইচ কোশ্চেন জানি না, আমরা কিন্তু কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়, সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয় কিভাবে, কিভাবে শেষে অবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে যে একটা থিওরি, এটা কিন্তু আমরা জানি না। তো দেখেন আমটার দাম কত? হাউ মাচ ইজ দিস ম্যাঙ্গো? এই আমটার দাম 30 টাকা। দিস ম্যাঙ্গোজ ইজ 30 টাকা। দোকানি আপনাকে বলছে দিস ম্যাঙ্গোজ ইজ 30 টাকা। দোকানটা কখন খোলে? এই দোকানটা আপনি দোকানে গিয়ে দেখছেন দোকান বন্ধ, পাশের দোকানদারকে আপনি বলছেন যে দোকানটা কখন খোলে, দোকানটা কখন খোলে, কিভাবে বলবেন তাকে? দেখেন, হোয়েন ডাজ দ্য শপ ওপেন? কি হবে? হোয়েন ডাজ দ্য শপ ওপেন? দোকানটা কখন খোলে? দোকানটা সকাল 9টায় খোলে। দ্য শপ ওপেন্স অ্যাট 9 AM। দেখেছেন দোকানটা কখন বন্ধ হয়? এখানে কখন ইংরেজি কি? হোয়েন। হোয়েন ডাজ দ্য শপ ক্লোজ? দোকানটা কখন বন্ধ হয়? দোকানটা কখন খোলে? হোয়েন ডাজ দ্য শপ ওপেন। ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা, আমরা সবাই জানি। কিন্তু এই নিয়মটা কি? প্রথমে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড কি? কখন ইংরেজি হচ্ছে হোয়েন। তারপর এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেহেতু প্রশ্নবোধক, গতকাল টেন্সের ক্লাস যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমি দেখিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আনতে হয়। তো হোয়েন ডাজ, তারপর কি? দা শপ, দোকানটি কি ওপেন, খোলে। কত সহজ একটা বাক্য হয়ে গেল। প্রথমে অক্সিলারি, প্রথমে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়েন, তারপর অক্সিলারি ভার্ব ডাজ। এই ডাজের কিন্তু এখানে কোনো অর্থ হয় না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ না দিলে প্রশ্ন তৈরিও করা যায় না, আবার এইটার কিন্তু কোনো অর্থও হয় না। কি একটা ম্যাজিক সিস্টেম দেখেন। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? দেখেছেন? তো এখানে বলা হচ্ছে হোয়েন ডাজ দ্য শপ ওপেন, কখন দোকানটা খোলে। তারপর দেখেন দোকানটা রাত 9টায় বন্ধ হয়। দা শপ ক্লোজ অ্যাট 9 PM। এটা কি একটু কম হবে? আমরা দোকানে গিয়ে বলি না দোকানদার চেয়েছে 1000 টাকা একটা দ্রব্যের, একটা শার্ট বা একটা 3 পিস আপনি কিনতে চাচ্ছেন, একটা শাড়ি কিনতে চাচ্ছেন। তো দোকানদার বলছে, আপনি দোকানদারকে বলছেন যে একটু কম হবে, ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস আ বিট? দেখেন ক্যান ইউ রিডিউস, আপনি কি কমাতে পারেন? দ্য প্রাইস, মূল্যটা, আ বিট, এ বিট বা আ বিট, একে কিন্তু আমরা আ বলবো, আমরা প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু দেখে যাব। আ বিট শব্দের অর্থ হচ্ছে অল্প একটু, অর্থাৎ অল্প একটু কি কমানো যাবে? ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস আ বিট? দেখেছেন দোকানদার কি বলছে? ইয়েস আই ক্যান রিডিউস আ বিট, হ্যাঁ আমি কমাতে পারি। ইয়েস আই ক্যান রিডিউস, আমি কমাতে পারি। এই দেখেন ক্যানের ব্যবহার, আমি একটু আগে যে শীট আপনাদের পড়াচ্ছিলাম, মডাল ভার্ব কেন প্রয়োজন হয়, মডাল, সেমি মডাল। আজকের ক্লাসে প্লিজ আমি আবারও বলছি আপনারা শেষ পর্যন্ত একটু থাকবেন। এটা তো ফ্রি ক্লাস করছেন, এখানে টাকা দেওয়া লাগছে না, ক্লাসটা একটু করে যান। মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব সম্পর্কে এতদিন যা শিখতে পারেননি, আমার ক্লাস থেকে হয়তো আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটুকু আপনি নিতে পারবেন। কি বললাম? ইয়েস আই ক্যান রিডিউস ইট আ বিট, হ্যাঁ আমি একটু কমাতে পারি। এই দেখেন এই যে ক্যানের ব্যবহার, কিসের ব্যবহার বলেন তো? ক্যান। এখানেও দেখেন সেই ক্যানের ব্যবহার। আই ক্যান স্পিক ইন ইংলিশ,
আমি ইংরেজিতে কথা বলতে পারি। উই কুড রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং আ সং, তুমি একটা গান গাইতে পারতে। হি মাইট প্লে ফুটবল, শি শ্যাল ডিসকভার দ্য ওয়ার্ক, দে শুড ডু আ পিকচার, ইট উইল ড্র আ মুভি। দেখেছেন এই যে বাক্যগুলো সব মডাল ভার্ব করে কিভাবে ব্যবহার করবেন, একটি বক্স থেকে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। প্রথমে সাবজেক্ট নিতে হবে আই, প্রথমে কি নিতে হবে, প্রথমে সাবজেক্ট নিব আই, একটু ভালো করে আমরা সবাই খেয়াল করি। তারপর একটা মডাল ভার্ব নিয়েছি ক্যান, তারপর বেস ফর্ম নিয়েছি, দেখেন ভার্বের বেস ফর্ম এখানে স্পিক, অর্থ কথা বলা, কি দাঁড়ালো, আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, কিসে, ইন ইংলিশ বা ইংলিশ। উই কুড রাইট আ লেটার, এখানে ক্যানের পাস্ট টেন্স আমি কুড ব্যবহার করেছি, কুড, কুড মানে কি বলেন তো, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, আই কুড বা উই কুড রাইট এ লেটার। তাহলে এগুলো কিন্তু একটা বক্সের মাধ্যমে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তারপর আমরা একটু দেখবো, এই বাক্যগুলো একটু পড়তে হবে, কেউ পড়তে পারবেন, একটু পড়েন তো। আমি একটু আনমিউট করে দেই, দেখি আপনারা কে কে পড়তে পারেন। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতেও পারি, হ্যাঁ সম্ভাবনা রয়েছে, আই মে স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো, আই শ্যাল স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতাম, আই উড স্পিক ইন ইংলিশ। দেখেন এখানে আই স্পিক ইংলিশ, এই তিনটা শব্দ আমি পরিবর্তন করিনি। কয়টা শব্দ বলেন, তিনটা শব্দ। আই স্পিক ইংলিশ আমি পরিবর্তন করেছি কি, ক্যান, কখনো ব্যবহার করেছি কুড, কখনো ব্যবহার করেছি মে, কখনো ব্যবহার করেছি শ্যাল, কখনো ব্যবহার করেছি উইল, কখনো ব্যবহার করেছি উড। তো এই যে জায়গাটা মডাল ভার্ব কিভাবে পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে আপনারা কি একটু বুঝতে পারছেন যে কিভাবে ক্যানের পরিবর্তে কুড আসে, তার পরিবর্তে মে আসে, এই জায়গাগুলোকে একটু দেখতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। বোঝা যায় আমার পড়ানো? মডাল ভার্ব গুলো একটু ভালোভাবে একটু ক্লাস করেন, দেখবেন মডাল ভার্ব থেকে কথা বলতে গেলে আমরা সব কথা কিন্তু টেন্স ব্যবহার করে বলতে পারি না। এই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, দেখেন কত রকমের শব্দ বলেছি। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, তাই না? এই যে জায়গাগুলো আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এগুলো আপনারা, হ্যাঁ ক্লাস শেষে আমি প্রশ্ন নিব, কারো কোনো প্রশ্ন, হ্যাঁ ক্লাস শেষে কারো কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নটা নিব, কোনো সমস্যা নাই। তো বলা হচ্ছে যে এই যে মডালের একটা ব্যবহার, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাই না? এখানে ক্যান মানে হচ্ছে পারা, আমার সামর্থ্য রয়েছে। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, তখন কি ক্যান ব্যবহার করব? তখন ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? ক্যানের পরিবর্তে কিন্তু কুড পাস্ট ফর্ম হয়ে যাবে। যখন সম্ভাবনা থাকে আমি ইংরেজিতে কথা বলতেও পারি, আই মে স্পিক ইন ইংলিশ। আজ বৃষ্টি হতেও পারে, ইট মে রেইন টুডে, সে আজ আসতেও পারে, হি মে কাম টুডে। দেখেছেন, মে মানে হচ্ছে সম্ভাবনা, তারপর যখন ভবিষ্যৎ ফিউচার ভাব বুঝাবে তখন শ্যাল বা উইল হবে। আমি ইংরেজিতে কথা বলবো, আই শ্যাল স্পিক ইন ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত, আই শুড স্পিক ইন ইংলিশ। শুড শব্দের অর্থ কি, উচিত। তো এইগুলা কিন্তু সব মডাল ভার্ব। দেখেন যারা ক্লাসে প্রথম দিকে আমার এই স্ক্রিনটা শেয়ার হয়নি, এই জায়গাটা দেখেন, মডাল ভার্ব আর দোজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, ইউজ টু, শুড, ওয়াট টু, মাস্ট, নিড টু, ডেয়ার টু, উড বেটার অথবা উড রেদার। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই মডাল ভার্ব গুলা কিন্তু বেশি ব্যবহৃত হয়। একটু খেয়াল করবেন, এগুলো আপনারা আজকে ক্লাসটা একটু ভালো করে করে যান। এখান থেকে মডাল ভার্ব সম্পর্কে আশা করি কারো আর কোনো প্রশ্ন থাকবে না। দেখেন এখানে আমি ইংরেজিতে কথা বলবো, অবশ্যই বলবো, দেখেন অবশ্যই যখন থাকবে, কি বললাম, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। অবশ্যই ইংরেজি কি, মাস্ট, আই মাস্ট স্পিক ইন ইংলিশ। সে কাজটা করতে পারে, হি ক্যান ডু দা ওয়ার্ক। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। এই দেখেন অতীতকালে যখন নিয়মিত অভ্যাস হবে কি হবে, অতীতকালে যখন নিয়মিত অভ্যাস হবে তখন ইউজ টু ব্যবহার করা হয়। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, হি ইউজ টু সুইম ইন দা রিভার ইন হিজ বয়হুড। আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে। আমি প্রতিদিন তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতাম, আই ইউজ টু টক উইথ হিম ওভার মোবাইল ফোন। আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করতাম, আমি প্রতিদিন তার সঙ্গে দেখা করতাম। এগুলো ইউজ টু এর ব্যবহার। অতীতকালে নিয়মিত অভ্যাস হলে ইউজড টু বসে, ইউএস ইডি, নট ইউজ, ওর পরে ইডি যোগ করতে হবে, ইউজ টু। এই ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস। মা প্রত্যহ কোরআন পাঠ করতেন, এই দেখুন অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে। মাদার কুড রিসাইড দা হোলি কুরআন এভরিডে।
তাহলে এখানে কি হলো, এর মাধ্যমে না বোধক কথাবার্তা বলা যায়। সে লিখতে পারে না, সে পড়তে পারে না, সে যেতে পারে না, সে খেতে পারে না, সে খেলতে পারে না। এই কথাগুলো আমরা না বোধক করব কিভাবে? দেখেন, প্রথমে আমাকে একটা সাবজেক্ট নিতে হবে, ভালো করে লক্ষ্য করেন সবাই। প্রথমে কি নিতে হবে? সাবজেক্ট। তারপর আপনাকে একটা মডাল ভার্ব নিতে হবে, মডাল অক্সিলারি ভার্ব নিতে হবে। সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। একটু ভালো করে খেয়াল করেন সবাই। নেগেটিভ করব, দেখেন এই চার্টের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ করে এসেছি না? হ্যাঁ বোধক করেছি, কিন্তু এই পার্ট ওয়ানের মাধ্যমে আমরা কিন্তু সবাই হ্যাঁ বোধক বাক্য করা শিখেছি। এখন কিভাবে এই মডাল ভার্বগুলোর নেগেটিভ বাক্য করব, আমরা সেই জায়গাটা একটু দেখব। দেখেন, যেমন এখানে বলা হচ্ছে আই ক্যান নট স্পিক ইংলিশ। আমার প্রথম বাক্যটা কি ছিল? আই ক্যান স্পিক ইন ইংলিশ। এখানে বলা হচ্ছে এটা খুবই সহজ একটা নিয়ম। নিয়মটা হচ্ছে এই মডাল ভার্বের পরে আপনাকে শুধু একটা নট যোগ করতে হবে অতিরিক্ত, আর কিচ্ছু করা যাবে না। মডাল ভার্বের পরে আপনাকে শুধু একটা নট যোগ করতে হবে, আই ক্যান নট স্পিক ইংলিশ। দেখেন, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমি ইংরেজি বলতে পারি না। আর আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। এই ক্যানটা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার। উই কুড রাইট আ লেটার, উই কুড রাইট আ লেটার। আমরা একটা চিঠি লিখতে পারতাম। আমরা একটা চিঠি লিখতে পারতাম না, উই কুড নট রাইট আ লেটার। ইউ শুড নট ড্র আ পিকচার, ইউ শুড নট ড্র আ পিকচার। তোমার তোমার একটা ছবি আঁকা উচিত না। হ্যাঁ, হি, দেখেন, দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি। এখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম দে। কি নিলাম বলেন? দে। এরপর এখান থেকে উইল নট এর পাস্ট ফর্ম নিলাম হচ্ছে, বা উইল নট এর নেগেটিভ ফর্ম নিলাম ওন্ট। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি। তাদের বা তারা গাছে উঠবে না, তারা গাছে উঠবে, দে উইল ক্লাইম্ব আ ট্রি। আর যখন উইলকে আমরা নট করলাম, দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। তাহলে এই বক্সের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে বাক্যগুলো অ্যাফার্মেটিভ করতে হয়। এই বক্সের মাধ্যমে দেখলাম কিভাবে বাক্যগুলো নেগেটিভ করতে হয়। সূত্রটা কি? সাবজেক্ট, তারপরে মডাল ভার্বের পর একটা নট, তারপরে মূল ভার্ব, তারপরে একটা অবজেক্ট। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ। এইটা একটু পড়বো, কে পারবেন পড়তে? কেউ পারবেন? আমি একটু আনমিউট করে দেই, আপনারা এই বাক্যগুলো একটু পড়বেন। আমি চিঠি লিখতে পারি না, আই ক্যান নট রাইট এ লেটার। আমি চিঠি লিখতে পারতাম না, আই কুড নট রাইট এ লেটার। কি বললাম বলেন তো? আই কুড নট রাইট এ লেটার। তো আপনারা একজন একটু কথা বলবেন, বাকিরা সবাই একটু মিউট করে রাখবেন, দেখি আমরা পারি কিনা, কে কতটা পারি। এইগুলো একটু রিডিং পড়তে হবে। কে পড়বেন বলেন তো? আমি একটু নাম উল্লেখ করে বলি। হ্যাঁ, 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 এটা পড়ো, তুমি পড়ো তাহলে। এই যে, হুম, আমি চিঠি লিখতে পারি না। হুম, হুম, থ্যাংক ইউ। তারপর ছবি আঁকতে পারো না। থ্যাংক ইউ, অনেক ভালো পড়েছো, অনেক অনেক ধন্যবাদ। তো আমি এটা কেন বললাম যে আমরা কতটা রিডিং পড়তে পারি, আমরা কতটা পড়ার ভিতরে, যেমন আমি বলেছিলাম যে চারটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং লিসনিং স্কিল, অ্যান্ড স্পিকিং স্কিল। এই স্কিল গুলো যদি আমরা ডেভেলপ করতে চাই, শুধু কিন্তু একটা জায়গা আমরা আটকে থাকলে হবে না। দেখেন, এই জায়গাটা আপনাদের একটু দেখাই। আপনারা যারা এখানে ক্লাস করছেন, আমি বারবার বলছি প্লিজ লিভ নিবেন না। এখানে আজ জার্নি বাই ট্রেন একটা আর্টিকেল, একটা প্যারাগ্রাফ আপনাদের সামনে নিয়ে এসেছি। হুম, যারা আমার পেইড কোর্স করে, প্রত্যেকটা স্টুডেন্ট চারটা স্কিলেই খুব ডেভেলপড হয়। কিভাবে জানেন? এই যে দেখেন, এখানে রিডিং প্যাসেজ পড়তে হয়। তো এইটা শুধু রিডিং প্যাসেজ না, এই একটি মাত্র প্যাসেজের ভিতরের থেকে আপনি রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবেন। কিভাবে? দেখেন, প্রথম বাক্যটা আমি একটু পড়ি। ডিউরিং দ্য লাস্ট ভ্যাকেশন, আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। প্রথম কথা আমি আপনাদের যদি বলি, এই বাক্যটা কোন টেন্সে আছে, তো এই বাক্যটা কোন টেন্সে আছে এইটা খুঁজে বের করতে গেলে আপনাদেরকে প্রথমে এখানে ভার্বের দিকে তাকাতে হবে। এই বাক্যে ভার্ব কোনটি? লাস্ট উইন্টার ভ্যাকেশন, আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি। এই দেখেন, এত বড় একটা বাক্যের ভিতরে একটি মাত্র ভার্ব লুকানো রয়েছে, সেটা হচ্ছে মেড। কি হবে বলেন? মেড। তো এই মেক মানে তৈরি করা, আর মেড মানে হচ্ছে তৈরি করেছিল বা করেছিলাম। তাহলে তৈরি করেছিলাম বললে কি পাস্ট ফর্ম বোঝায় না?
তাহলে কি আমি এটা বলতে পারি যে এই বাক্যটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স? অবশ্যই পারি। এইবার বলেন তো, এই বাক্যের এই যে ইংরেজি একটা বাক্য, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, এইটার বাংলা অর্থ কি দাঁড়াবে? এই ইংরেজি প্যাসেজ দেখে আপনাকে বাংলা পড়তে হবে। যদি আপনি পড়তে পারেন তাহলে আমি মনে করব আপনার রিডিং স্কিলটা খুব ডেভেলপ। আর যদি না পারেন, ওই জায়গাটা আমি দেখাই দিব কিভাবে একটা প্যাসেজ পড়ে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়। কি করতে হয়? ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এইবার আমি আসবো এই ডিউরিং কোন পার্টস অফ স্পিচ, দ্য লাস্ট সামার, দা কোন পার্টস অফ স্পিচ, লাস্ট কোন পার্টস অফ স্পিচ, সামার কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটার আলাদা আলাদা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। দেখেন, ল্যাঙ্গুয়েজটা আমরা এতদিন ধরে শিখতে পারিনি, অনেক জায়গায় পড়েছি, অনেক কোচিং করেছি, অনেক ক্লাস করেছি, আমরা শিখতে পারিনি। কেন জানেন? টিচারদের দুর্বলতা না, দুর্বলতাটা হচ্ছে মেইনলি আমরা মনোযোগী ছিলাম না। আরেকটা জায়গা হচ্ছে আমরা সঠিক ওয়েতে শিখতে পারিনি। সঠিক ওয়েটা কি? এই যে দেখেন, একটা প্যাসেজ রিডিং পড়ে একটা প্যাসেজের মাধ্যমে আমি কত কিছু জানতে পারছি। এরপরে কি করতে হবে? এখানে আমি এই যে ভার্বটা দেখালাম মেড, এই মেড দিয়ে আপনাকে আলাদা একটা বাক্য তৈরি করতে হবে। যেমন আই মেড এ হাউস ইয়েস্টারডে, বা আই মেড এ হাউস লাস্ট ইয়ার, গত বছর আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। আই মেড আ ড্রেস ইয়েস্টারডে, গতকাল আমি একটা ড্রেস তৈরি করেছিলাম। এই মেডকে আবার এর বেস ফর্মে ফ্রি আনতে হবে। কি হবে? মেড এর বেসিক ফর্ম হচ্ছে V1 ফর্ম হচ্ছে মেক, এর V3 ফর্ম হচ্ছে মেড, এর আইএনজি ফর্ম হচ্ছে মেকিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে মেক্স। তাহলে দেখেন, একটা ভার্বকে কত ভাবে আমরা ঘুরাতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এইভাবে অ্যানালাইসিস করে করে যদি শিখতে পারেন, তাহলে আপনি দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবেন। নইলে আমি কিছু নিয়ম দেখাই দিলাম, দেখেন ওই যে হ্যাভ টু হ্যাজ টু এর একটা ব্যবহার কেবল দেখিয়েছি না আপনাদের, এখানে কোথায় জানি একটা রুল কেবল দেখিয়েছিলাম, এইটা দেখেন, স্ক্রিনটা হয়তো অনেকে দেখতে পাচ্ছিলেন না। আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, আমাকে বসতে হবে আই হ্যাভ টু সিট, আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে, আমাকে দিতে হবে আই হ্যাভ টু গিভ। এমন কিছু শর্টকাট রুল শিখে ইংলিশে কথা বলা যায় না। ইংলিশে ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট হতে গেলে আপনাকে এই গ্রামারের ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি জানতে হবে। এইটা যদি আপনি পারেন, আপনি একটা ফ্রি হ্যান্ড রাইটিং একটা প্যারাগ্রাফ লিখবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আপনি গ্রামারের রুল না জানলে কি পারবেন? ছোট ছোট কয়েকটা রুল আপনাকে শিখাই দিলাম কথা বলার জন্য। এটা কি জানেন, আমি একবার একটা পাখি পুষেছিলাম, টিয়া পাখি। তো ও কিন্তু সকালবেলা আমার নাম ধরে ডাকতো, আমাকে নাম ধরে ডেকে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতো একেবারে ভোরবেলায়। কেন ডাকতো? আমার মা বাবা প্লাস আমি ওকে ওই কথাগুলো শিখিয়েছিলাম। তো এখানে আমরা ক্ষুদ্র কিছু কিছু রুল মুখস্থ করে স্পন্টেনিয়াসলি কথা বলা যায় না। স্পন্টেনিয়াসলি কথা বলতে গেলে আপনাকে প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, সেন্টেন্স অ্যানালাইসিস করা শিখতে হবে। দেখেন পরের বাক্যটা একটা পড়ি, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই যে দেখেন টু এনজয়, গ্রিন কালারে হাইলাইট করেছি, এই টু এনজয় এটা কিন্তু একটা ইনফিনিটিভের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? ইনফিনিটিভ। দেখেন, একটা ক্লাসের মাধ্যমে, আমার ক্লাসটা একটু লেংদি হয় কিন্তু আপনারা যারা ক্লাস রেগুলার করছেন, এটা হচ্ছে আমার চতুর্থ ফ্রি ক্লাস। তো আমি কিন্তু ডিটেলসে বুঝিয়ে থাকি, কেন জানেন? একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে চেইন সিস্টেম। আপনি যদি ক্লজ বুঝতে চান, আপনাকে আগে ফ্রেজ বোঝা লাগবে। আপনি যদি ফ্রেজ বুঝতে চান, আপনাকে কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে হবে। কন্ডিশনাল বুঝতে চান, আপনাকে আগে সর্বাগ্রে টেন্স জানতে হবে। অর্থাৎ একটির সঙ্গে আরেকটি কিন্তু চেইন সিস্টেম। তো এখানে দেখেন, এই যে টু এনজয়, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম টু এনজয়, উপভোগ করতে। এই যে টু যুক্ত ভার্ব, এনজয় হচ্ছে উপভোগ করা, এর বাম পাশে একটা টু রয়েছে না, টু ইট, টু এনজয়, টু সি, টু গো। এই ভার্বের পূর্বে টু দিলে ওই ভার্বটাকে ইনফিনিটিভ বলা হয়। এর বাংলাটা হচ্ছে অসমাপিকা। এর বাংলাটা কি হবে বলেন? অসমাপিকা। অর্থাৎ টু যুক্ত ভার্ব মানেই হচ্ছে অসমাপিকা। টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স, আমরা সেখানে গিয়েছিলাম পাহাড় এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে। উপভোগ কি? উপভোগ করতে। এই যে তে, খাইতে, যাইতে, উঠতে, বসতে, শুতে, খেলতে, এই ভার্বের পূর্বে বাংলায় যদি তে থাকে আর ইংলিশে ভার্বের পূর্বে টু থাকলে তাকে ইনফিনিটিভ বলা হয়। আমি আপনাদের আগামী ক্লাসে, কেউ ক্লাসটা মিস করবেন না, ইনফিনিটিভ, পার্টিসিপল এন্ড জিরান্ড, আমাদের অনেকেরই কিন্তু এই জায়গাটাতে সমস্যা থাকে। ইনফিনিটিভ কাকে বলে, কত প্রকার, কি কি, পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইলে ওই জায়গাটা অবশ্যই আমাদেরকে শিখতে, পার্টিসিপলের ব্যবহার আপনাকে শিখতেই হবে। তো আগামী ক্লাসে যারা থাকবেন, আমি আগের থেকেই বলে রাখছি,
আমি ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড এর উপরে ক্লাস নিব এবং সঙ্গে প্রেজেন্টেশনও থাকবে কিভাবে আমরা ইনস্ট্যান্ট এই ভাষাটায় কথা বলতে পারি। এই ল্যাঙ্গুয়েজটা শুধু এখানে যারা জব হোল্ডার বা যারা এখানে জব সিকার রয়েছেন, ফ্রিল্যান্সার রয়েছেন, আইএলটিএস করতে চাচ্ছেন তাদের জন্য না, ক্লাস 3 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করেছেন, বিদেশে চলে গিয়েছেন। দেখেন আমার পেইড ব্যাচে আমেরিকা থেকে, হংকং থেকে, ইউকে থেকে, ফ্রান্স থেকে অনেকেই ক্লাস করে। তারা আমাদের বাঙালি সম্প্রদায়, আমাদের বাংলায় কথা বলে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে, বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভালো পারে না। এর জন্য তার কিন্তু প্রমোশন হচ্ছে না। খেয়াল করে আপনি দেখবেন আমাদের দেশেও যারা বড় বড় কর্পোরেট জব করছেন, আপনি আপনার অফিসে যখন ফরেনাররা আসে, আপনি যদি ইংলিশে তাদের সাথে কথা বলতে পারতেন, আপনার আরো প্রমোশন হতো। যারা ইন্টারপ্রিটারের জব করে আমাদের দেশে, এক একজনের স্যালারি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁও, ভালো ভালো 5 স্টার মানের হোটেলে যে ফরেনাররা আসে, ওরা এসে সুন্দরবন ভ্রমণে যেতে চায়, কক্সবাজার যেতে চায়, কুয়াকাটায় যেতে চায়, তারা সঙ্গে কিন্তু ইন্টারপ্রিটার নেয়। অর্থাৎ তারা বাংলা ইংলিশে বললে আমাদের এই যে বাংলাদেশি যারা, এরা তাদের ওই ভাষাটা বুঝে বাংলায় কি হবে এইটা আবার তাদেরকে ইংলিশে ডাবিং করে দেয়। তো এটাও কিন্তু আপনি করতে পারবেন। আপনি জীবনে যে সেক্টরেই থাকেন না কেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে অনেক কাজে দিবে। এইটা আপনার একটা অ্যাসেট, একটা সম্পদ হবে। তো দেখেন সেই জায়গা থেকে সেই সম্পদ মনে করে ভাষাটা খুব দ্রুত, খুব আর্লি আমাদেরকে এটা শিখতে হবে। আপনি আমার কোর্সে ভর্তি হবেন না, আমি বলছি না আমার কোর্সে আসেন, কিন্তু আপনার নেক্সট জেনারেশন যারা রয়েছে, ইন্টারন্যাশনাল সিটিজেন যদি তাদেরকে করতে চান, আপনি তাদেরকে বলবেন যে ল্যাঙ্গুয়েজটা যেন শেখে খুব ভালো করে। কোনো সাবজেক্টকে আমি কম গুরুত্বপূর্ণ মনে করছি না, কিন্তু ইংলিশটা কেন শিখতে হবে জানেন? আপনি যখন ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন দিবেন, আপনি মেডিকেল পড়তে যাবেন, আপনি বাইরের কোনো কান্ট্রিতে যাবেন, ইংলিশ ইজ এ মাস্ট। আপনি ম্যাথমেটিক্সটা এসএসসি পাস করার পরে ছেড়ে দিতে পারবেন, আপনার আর দরকার হবে না। আপনি চাইলেও ওটা আর আপনার যদি মনে করেন যে আমি আর অঙ্ক করব না, পারবেন। কিন্তু ইংলিশটা আপনি ছাড়তে চাইলেও, আপনি দোকানে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, দোকানদার যে ঔষধ দিবে, প্রত্যেকটা ঔষধের গায়ে দেখবেন ইংলিশে লেখা থাকে, দেয়ার ইজ নো এনি সিঙ্গেল বেঙ্গলি ওয়ার্ড। তো আমাদেরকে এই জন্য ইংরেজি ভাষাটা শিখতে হবে। তো দেখেন এই যে প্যাসেজ অ্যানালাইসিস না, এটা যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, এইটা দিয়ে আপনাদের যে কাউকে দিয়ে আমি এটা পড়াবো। দেখেন 3-4টা কালারে হাইলাইট করেছে, 3-4 জন একটু পড়বেন, দেখি আমাদের রিডিং পড়ার ক্যাপাসিটিটা কার কেমন, আমরা কতটা পড়তে পারি। যদি না পারেন আমি হেল্প করব, ভুলগুলা দেখিয়ে দিব। একটা ভুল মানেই হচ্ছে আপনার জীবনের একটা ফুল। ভুল মানেই কি? ফুল, এটা মনে করবেন। এখানে যদি ভুলের জন্য শুধু আপনি বসে থাকেন, আমার ভুল হচ্ছে, আমি বলবো না, আমি পড়বো না, নো, ইটস দা ইটস নট দ্য রাইট ওয়ে। আপনাকে ভুল করতে হবে, শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, কোনো একটা সময় ফ্লুয়েন্সি চলে আসবে। তো মডাল ভার্বের এই যে ব্যবহারগুলো দেখাচ্ছিলাম না, একটা অ্যাফার্মেটিভের পরে, তো এই যে যে ইয়েটা আমরা দেখতে পাচ্ছি, নেগেটিভ করছি কিভাবে করছি, শুধু ক্যানের পরে, কুডের পরে, শুডের পরে শুধু নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। যারা বেসিকে খুবই দুর্বল, তারা এই ক্লাসটা দেখে যান, আপনার বেসিক সম্পর্কে আর কখনো কোনো দুর্বলতা থাকবে না। মডাল ভার্ব দিয়ে নেগেটিভ কিভাবে করবেন? মডাল ভার্বের পরে শুধু নট বসাবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। উই কুড রাইট আ লেটার, উই কুড নট রাইট আ লেটার। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কিভাবে আমরা অতি সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আপনি পৃথিবীর সব মডাল ভার্বের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবেন শুধু এই মডাল ভার্বের পরে নট যোগ করে। আমার সূত্রটা মনে রাখবেন। আমি কি সূত্র বলেছি? আপনি মডাল ভার্বের পরে নেগেটিভ অর্থাৎ নট যোগ করলে ওই বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, অ্যাফার্মেটিভ থেকে কি হলো? নেগেটিভ হলো। এইবার দেখেন পার্ট 3 এর মাধ্যমে কোশ্চেন, কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি এই মডাল ভার্বের মাধ্যমে। একটু ভালো করে সবাই খেয়াল করবেন প্লিজ। মডাল ভার্বের মাধ্যমে কিভাবে আমরা প্রশ্নবোধক করব, বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভ করব, সেটা একটু দেখি। প্রথমে একটা মডাল অক্সিলারি ভার্ব নেবেন, তারপর সাবজেক্ট নিতে হবে, তারপর ভার্ব নিতে হবে, মেইন ভার্ব, তারপর অবজেক্ট নিতে হবে। আবার একটু মনে রাখবেন, প্রথমে মডাল অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। হেয়ার ইউ ক্যান সি, যেমন আই ক্যান প্লে ফুটবল, একটা বাক্য দেখেন, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। কি বললাম? আই ক্যান প্লে ফুটবল। এই বাক্যটাকে কিভাবে আপনি প্রশ্নবোধক করবেন? আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল, এটাকে নেগেটিভ করতে হয় কিভাবে? এতক্ষণ আপনাদের শিখিয়েছি যে মডাল ভার্বের পরে শুধু নট বসালে নেগেটিভ হবে। যেমন আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান নট প্লে ফুটবল। এইবার দেখেন কিভাবে ইন্টারোগেটিভ করবেন। ওই যে মডাল ভার্বটা রয়েছে না, ওইটা সবার প্রথমে এনে বসিয়ে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হলো। ক্যান আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলতে পারি?
উড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারি? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটবে? মাস্ট হি ড্র এ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? অর্থাৎ সূত্রটা মনে রাখেন, তৃতীয় নম্বরের সূত্র হচ্ছে কোনো মডাল ভার্বকে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয়, তাহলে সেই মডাল ভার্বটিকে, যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, এখানে একটা মডাল ভার্ব রয়েছে ক্যান, এই ক্যান ভার্বটাকে সবার প্রথমে এনে বসিয়ে দিলেই বাক্যটা প্রশ্নবোধক হয়ে গেল। ক্যান আই প্লে ফুটবল, ক্যান আই ইট রাইস, ক্যান আই গো দেয়ার, ক্যান আই টক টু ইউ, এখানে সব ক্যান ব্যবহার করবেন, কখনো কুড ব্যবহার করবেন, কখনো উড ব্যবহার করবেন। কোথায় ব্যবহার করবেন? সেন্টেন্সের একেবারে শুরুতে। তাহলে কি হলো, প্রথমে আপনাকে মডাল অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম নিতে হবে, তারপর অবজেক্ট নিতে হবে। এইখান থেকে আপনারা কে কয়টা বাক্য তৈরি করতে পারেন একটু দেখেন তো। দেখেন এই যে জায়গা থেকে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করি, ক্যান দিয়ে একটা পারি, কুড দিয়ে পারি, উড দিয়ে পারি, মাস্ট দিয়ে পারি, মে দিয়ে পারি, শুড দিয়ে পারি, মাইট দিয়ে পারি, তাই না? এখান থেকে আপনারা বাক্য তৈরি করবেন। আগামী ক্লাসে আপনাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লাগে, যদি এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন, তাহলে এই হোমওয়ার্ক গুলো একটু অবশ্যই করবেন। এখান থেকে বাক্য তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে, এই নাম্বারে চাইলে আপনারা প্রেস করতে পারবেন। তো দেখেন তারপরে আমরা আরেকটু দেখি, এখানে কিছু বাক্য আমি তৈরিও আপনাদের জন্য করে দিয়েছি। যেমন কুড উই স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? প্রত্যেকটা বাক্য দেখেন এখানে ইন্টারোগেটিভ করে দিয়েছি, প্রশ্নবোধক। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি একটা ছবি আঁকবে? উইল ইউ ড্র আ পিকচার? তুমি কি চিঠিটা ডাকে দিবে? তুমি কি চিঠিটা ডাকে পাঠাবে? অর্থাৎ পোস্ট অফিস, এখন তার পোস্ট অফিস ওইভাবে দেখা যায় না, তো বলছে তুমি কি চিঠিটা ডাকে দিবে? উইল ইউ পোস্ট দ্য লেটার? সে কি কাজটা করতে পারে? ক্যান হি ডু দা ওয়ার্ক? ক্যান শি ডু দা ওয়ার্ক? দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তে বলা লাগে। আমার স্টুডেন্টদেরকে আমি একটা কথা করাই, একটা কথা প্রত্যেকদিন প্রেজেন্টেশন নেওয়াই, সেটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে যারা চাকরি করেন, এখানে যারা বেকার রয়েছেন, এখানে যারা বিদেশ যেতে চাচ্ছেন, এখানে যারা হাউস ওয়াইফ রয়েছেন, এক একজনের কিন্তু এক এক রকম কর্মক্ষেত্র। তো আপনি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি কি করছেন, এই কথাগুলো যদি ইংলিশে বলতে পারেন, তাহলেই তো আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস হয়ে গেল। আমরা অনেকেই বলি স্যার আমি শুধু স্পোকেন ইংলিশের ক্লাস করব। নো, স্পোকেন ইংলিশের ক্লাস আপনি, যদি কেউ আপনাকে এটা বলে ভর্তি করায়, তাহলে সে আপনাকে ধোকা দিচ্ছে। গ্রামার না শিখে, ব্যাকরণ না শিখে কখনো কথা বলা যায় না। ব্যাকরণকে বলা হচ্ছে ভাষার একটা নিয়ম শৃঙ্খলা জনিত একটা কারখানা। আপনি যদি নিয়ম না জানেন, কথা বলার রুল না জানেন, টেন্স না জানেন, আপনি কি কথা সাজাতে পারবেন? এই যে আমি কি এটা করব, এটা কোন টেন্স বলেন তো? এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা অ্যাফার্মেটিভ বাক্য। দেখেন এই যে বাক্যটা আমি কি এটা করব, তো আমি কি বললাম, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা অ্যাসার্টিভ, একটা অ্যাফার্মেটিভ বাক্য, আমি এটা করব। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের সেখান থেকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করলাম, শ্যাল আই ডু ইট বা উইল আই ডু ইট, আমি কি এটা করব। ডু ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও বা খুলবে? ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি? কি হবে? মে আই টেক ইট। দেখেন দুই বন্ধু পরীক্ষার হলে বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছ, তো এখানে এক বন্ধু বেঞ্চের এক কর্নারে এক মাথায়, আরেক বন্ধু অপর মাথায়। তো এখানে লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেল। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে আমি কি তোমার কলমটা নিতে পারি? ইংলিশে কি হবে বলেন তো? এটা ইংলিশে বলা যায়? অবশ্যই যায়। মে আই টেক ইউর পেন, মে আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি? এখানে সম্ভাবনা যদি থাকে, তাহলে মে ব্যবহার করতে হবে। কোথায় মে ব্যবহার করব, কোথায় ক্যান ব্যবহার করব, এর আলাদা একটা ক্লাস রয়েছে, আলাদা একটা চার্ট রয়েছে। মাস্ট ব্যবহার করা হবে যেখানে 100% সম্ভাবনা থাকবে। 60% অথবা 70% সম্ভাবনা থাকলে ক্যান ব্যবহার করা হবে। যেখানে পসিবিলিটি থাকবে, সম্ভাবনা, আজ বৃষ্টি হতে পারে, দেখবেন সারা বাংলাদেশে আজকে মেঘাচ্ছন্ন, কোনো কোনো ডিস্ট্রিক্টে ঝড় বর্ষা হয়েছে, বজ্রপাত হয়েছে, তাই না? তো আপনি আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, আপনি বলছেন যে আজ বৃষ্টি হতে পারে, দীর্ঘদিন পর আজ বৃষ্টি হতে পারে। এটা কিভাবে বলবেন? ইট মে রেইন টুডে আফটার এ লং টাইম লেটার, ইট মে রেইন টুডে আফটার এ লং টাইম লেটার, অর্থাৎ দীর্ঘদিন পরে বৃষ্টি হতে পারে। দীর্ঘদিন পরে কি হতে পারে? বৃষ্টি হতে পারে। দেখেন আমার ক্লাসে যারা নিয়মিত ক্লাস করে, এখানে আপনাদের আরো একটা বিষয় একটু দেখাই।
আমরা টাং টুইস্টারটা প্র্যাকটিস করি। আমরা কথা বলতে গেলে অনেকেই বলে যে স্যার আপনার ব্যাচে কি আমরা ভর্তি হয়ে ক্লাস করে ফরেনারদের মতো কথা বলতে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবেন। সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন এই যে জায়গাটা, আমরা কেন পারবো না? আমরা যে লেটার, ইংলিশে যে অ্যালফাবেট গুলা রয়েছে, এইগুলার উচ্চারণ যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা এমন ভাবে কথা বলবো, একজন ফরেনার এবং আপনার ভিতরে পার্থক্য খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আপনি ঠিক একজন ফরেনারের মতো কথা বলতে পারবেন। কিভাবে? আমাদের এই লেটার বা বর্ণের উচ্চারণ কার কোনটা কি হবে এইটা একটু দেখতে হবে। যেমন এ, আমরা সবাই এ বলি না? আসলে কি এইটা এ হবে বলেন তো? এই এটাকে ডিকশনারিতে একটু দেখবেন, এটা উচ্চারণ হবে এই, এই, এই। যেমন এ বি এল ই, অ্যাবেল। আমরা কিন্তু এটা আমাদের বাঙালিদের মতো করে আমরা নিজেদের একটা নিয়ম তৈরি করে নিয়েছি, অ্যাবেল। কিন্তু এটা যখন একজন ইউকে প্রবাসী, আমেরিকা প্রবাসী বলবে, তখন সে বলবে এই বল, আই এম এইবল টু ডু দিস, আই এম এইবল টু ডু দিস। তারপর একটা দেখেন রয়েছে বি, সি, ডি, ই। আমরা এফ বলি, কিন্তু এটা এইভাবে বলতে হবে অ্যাপ, অ্যাপ, অ্যাপ। দেখেছেন এখানে কোন শব্দগুলো আমাদের বেশি কাজে লাগে সেইগুলো আপনাদের একটু দেখাই। কে আমরা বলবো না, কে কে বলবো খেই, খেই। যেমন আমরা করিম বলি না? ফরিনাররা করিম বলতে পারে না, খরিম বলে। ফিলিস খরিম খাম হেয়ার, ফিলিস খরিম খাম হেয়ার। ওকে আমরা বলি ও, কিন্তু এটা রাইট উত্তর কি হবে? রাইট প্রোনাউন্সিয়েশন হবে ঔ। কি হবে বলেন? ঔ। পি কে বলতে হবে ফি, কিউ কে বলতে হবে খিউ। আর ব্রিটিশ উচ্চারণে বেশিরভাগ জায়গায় এই আর কে শেষের রটা অনুচ্চারিত থাকে, বলতে হয় আ। কি বলতে হয় বলেন? আ। একটু মনে রাখবেন। যেমন আমরা বলি অ্যাক্টর, ওরা কিন্তু বলে অ্যাক্টো, অ্যাক্টো। রটা সাইলেন্ট করে চলে যায়। আমরা ফাদার বলি না? এফ এ টি এইচ ই আর, শেষে কিন্তু আটা, এই রটা ইউকে তে, ইউএসএ তে, সরি ইউকে তে যারা থাকে, অর্থাৎ মানে লন্ডন যেটাকে বলা হয়, যুক্তরাজ্য, এখানে কিন্তু ওই দেশের ব্রিটিশ অ্যাকসেন্টে এই রটা অনুচ্চারিত থাকে। এটাকে বলা হয় আ। ফাদার বলে না, ওরা বলে ফাদা, ফাদা। হুম। তো এইভাবে কিন্তু আমরা যদি এই প্রোনাউন্সিয়েশন উচ্চারণগুলো একটু দেখি, কেন আমরা পারবো না? যত জায়গায় টি শব্দটা আসবে, টি, আমরা কিন্তু ঠ বলবো। কি বলবো? ঠ বলবো। আমরা ডাব্লু বলি না? আমাদের মতো করে বলি ডাব্লু। আসলে কি এটা ডাব্লু হবে? এটা হবে ডাবল ইউ। কি হবে বলেন? ডাবল ইউ। দেখেন এই, যেই, খেই, ঔ, ফি, খিউ, আ, ঠি, ডাবল ইউ। আমার সঙ্গে আপনারা একটু বলবেন, খেই, ঔ, ফি, খিউ, আ, ঠি, ডাবল ইউ। এই, যেই, এই, যেই। এইভাবে একটু প্র্যাকটিস করবেন। দেখেন যারা প্র্যাকটিস করে তারাই শিখতে পারে। প্র্যাকটিস, 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 প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে যারা জব করেন, চাকরিটা পাওয়ার জন্য আপনাকে কি পরিমাণ লেখাপড়া করতে হয়েছিল, যে চাকরি পেয়েছে কেবল সেই ভালো জানে। কেন? আপনি প্রচুর রাত জেগে পড়াশোনা করেছেন, প্র্যাকটিস করেছেন, ইংলিশ, ম্যাথ, জিকে, বাংলা, জেনারেল নলেজ, তাই না? এইগুলো শিখে তারপর আপনাকে জবটা পেতে হয়েছে। তো এখানেও ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এইবার দেখেন টাং টুইস্টারটা আপনাদের একটু একটু দেখাই। আমাদের জিহ্বার জড়তাটা কাটাতে গেলে যদি এই লেটার গুলোকে সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে আমাদের উচ্চারণে অনেক পরিবর্তন আসবে এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতোই শোনাবে। এগুলোকে ব্যবহার করে আমরা যদি কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের মুখের জড়তাটা কাটবে এবং দ্রুত ফ্লুয়েন্সি আসবে। দ্রুত কি আসবে বলেন? ফ্লুয়েন্সি আসবে, এবং সঠিকভাবে যে কোনো বাক্য আমরা উচ্চারণ করতে সক্ষম হব। আপনি পৃথিবীর যে কোনো সেন্টেন্স দেখবেন, এখানে কিন্তু আমরা অনেকেই মোটামুটি বলতে পারি, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে আমরা বলতে পারি না। উই কান্ট স্পিক ইন ইংলিশ লাইক দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট, লাইক দ্য আমেরিকান অ্যাকসেন্ট, লাইক দ্য অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। এই যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট আমরা সবাই পারি, আমাদের এই যে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়াতে আমাদের বসবাস, আমরা যে অ্যাকসেন্টটা ব্যবহার করি এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট। অর্থাৎ আমরা ভেজিটেবল বলি। আমরা কি বলি বলেন? ভেজিটেবল। কিন্তু একজন ফরেনার যখন এটা বলবে, আমরা বলি আই লাইক ভেজিটেবল। আর ওরা কি বলে জানেন? আই লাইক ভেজিটেবল, আই লাইক ভেজিটেবল। আমরা রেস্টুরেন্ট বলি, দিস ইজ আ রেস্টুরেন্ট। ওরা বলে দিস ইজ আ রেস্টুরেন্ট, দিস ইজ আ রেস্টুরেন্ট।
দেখবেন আপনি ইউটিউবে অনেক ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, মানে ল্যাঙ্গুয়েজের উপরে অনেক লিসনিং স্পিকিং করার জন্য অনেক সেশন আপনি সেখানে পাবেন। একটু শুনে দেখবেন একেবারে খোদ ইংরেজরা কিভাবে কথা বলে, দেখবেন আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমার এই টাং টুইস্টার ক্লাস যারা করে, এখানে প্রায় 40 থেকে 50টা টাং টুইস্টার আমি প্র্যাকটিস করাই। এগুলো করলে কি হবে, আপনার জিহ্বার জড়তা, আপনার মুখের জড়তাটা কেটে যাবে, আপনি দ্রুত ফরেনারদের মতো ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি কথা বলতে পারবেন। দেখেন আমি এখানে 3 থেকে 4টা টাং টুইস্টার আপনাদের জন্য একটু প্র্যাকটিস করাচ্ছি। প্লিজ ক্লাস থেকে কেউ লিভ নিবেন না, একটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, এখানে তো আপনি ফ্রিতে ক্লাস করছেন, চলে যাবেন কেন? এই জিনিসগুলো কিন্তু আপনি বারবার পাবেন না। তো একটু ক্লাসটা ধৈর্য ধরে থাকবেন। 105 জন এখনো রয়েছেন, সবাই একটু থাকার চেষ্টা করবেন প্লিজ। দেখেন টাং টুইস্টার কিভাবে প্র্যাকটিস করব। আমরা যদি আমাদের মতো করে বলি তখন আমরা বলবো পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস। কি হলো? পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস, তাই না? এইটা যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলি, তো এই পি এর জায়গায়, যত জায়গায় পি রয়েছে, এখানে আমরা ফ বলবো। কি বলবো? ফ। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। দেখেছেন? এটা আপনি আরো দ্রুত বলেন। মনে রাখবেন আমার এই কথাটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন কথা বলি, আমি ভাত খাই, ভাত খাওয়ার পরে আমি স্কুলে যাব, স্কুল থেকে এসে আমি বিশ্রাম নিব, ইংরেজরা কিন্তু এভাবে বলে না। ওরা কিন্তু অনেক পরিশ্রমী জাতি, ওরা পরিশ্রম করতে ভালোবাসে, ওরা আমাদের মতো সোলো কথা বলতে ভালোবাসে না। ওরা যে কোনো কথা, আমরা যদি বলি তোমার ঘড়িতে সময় কত, হুম, তোমার ঘড়িতে সময় কত, হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। যখন একজন নেটিভ স্পিকার, নেটিভ ইংলিশ স্পিকার কথা বলে, সময় জানতে চায়, তখন সে কি বলে জানেন? অতি সংক্ষেপে বলে টাইম প্লিজ। কি বলে? টাইম প্লিজ। মনে রাখবেন। তো এই যে বললাম পিটার পাইপার পিক, তো এইটা যদি আমি বলি ফিটার পাইপার ফিক্ট আ ফিক অফ ফিকেলড পেপারস, এটা আপনি আরো দ্রুত বলেন, দেখবেন ব্রিটিশ অ্যাকসেন্টের মতো শোনা যাবে। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। ওরা যখন কথা বলে তখন দ্রুত ওয়ার্ড গুলো মুখ থেকে ডেলিভারি দেয়, ঠিক এরকমই শোনা যায়। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। একেতে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝি না, তারপরে এইটা ওদের মুখ থেকে বললে আমরা বেশি বুঝি না। কারণটা হচ্ছে আমরা দ্রুত কথাটা ধরতে পারি না, এবং আমরা এই টাং টুইস্টারটা যদি প্র্যাকটিস না করা থাকে, আমরা ওদের একটি ওয়ার্ডও বুঝবো না। অনেকে যারা ফ্রিল্যান্সিং করে, আমি দেখেছি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে করে ওদের সাথে কথা বলতে হয়, ওদের সাথে যোগাযোগ করতে হয়। ওরা যা বললো সেইটা গুগলে নিয়ে, ট্রান্সলেটরে নিয়ে বাংলায় অনুবাদ করে নিজে বোঝে, আবার বাংলা লিখে ওখানে দিয়ে ইংলিশ বলে তাকে বুঝায়। ইটস ভেরি ভেরি হার্ড। এটা খুবই একটা কঠিন কাজ। কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে জানেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি যাই হন, একজন ফরেনারের সঙ্গে যখন আপনার একটা ডিল হবে যে এই কাজটি আপনি $100 করবেন কি $150 করবেন, আপনি তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আমি যেমন ভিডিও কলে আপনাদের সামনে আমার ফেসটা দেখতে পাচ্ছেন, আপনি তার সঙ্গে এইভাবে কথা বলবেন। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। কিভাবে? আপনাকে এই টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। দেখেন পরের একটা লাইন আমি পড়ে শোনাই। এখানে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ গণপরিবহনে পকেটমার পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, একটা বেদনাদায়ক চরিত্র সৃষ্টি করে। বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা চলাফেরা করি, এখন যারা ঢাকা শহর থেকে ক্লাস করছেন, আমরা গণপরিবহনে যারা চড়ি, নিত্যদিনের এটা ঘটনা। কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম, তো আমার সামনে একজনের এরকম হলো, পকেট মেরে নিয়ে গেল, তার মোবাইলটা নিয়ে গেল। এটাকে বলা হয় পিক পকেটিং, মনে রাখবেন, অর্থাৎ পকেট মার। পিক পকেটার। তো বলা হচ্ছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। আমি তো এটা আমাদের এশিয়ান ইংলিশে উচ্চারণ করলাম, তাই না? এইটা যদি আমি ফরেনারদের মতো করে বলি কেমন শোনায় একটু দেখেন। পিক পকেটিং ইন পাবলিক, এটা পাবলিক না বলে আমরা পাবলিক বলবো। প কে কি বলবো? ফ বলবো। প, প এর পরে বাংলায় ফ আছে না, সেই প, ফ। পিক পকেটিং না বলে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখেন আমি একটু দ্রুত বলি কেমন শোনায়। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখেছেন? এটা আপনি যখন 5 থেকে 10 বার প্র্যাকটিস করবেন, আপনি অবশ্যই ফরেনারদের মতো কথা বলতে পারবেন। আপনি ওদের দলে মিশে যাবেন, ওরাও টের পাবে না। ওরা মনে করবে এ তো আমাদের মানে বাপেরও বাপ। চিন্তা করবে যে খুব সুন্দর করে বাঙালি মানুষ কিন্তু ইংলিশে কথা বলতে পারে। আরো কয়েকটা সেন্টেন্স আমি রিড আউট করি, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। দ্য 33 thieves থ্রু আউট দ্যাট দে thrilled the throne throughout Thursday. এটা কিভাবে বলা যায়? দ্য 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. একটু স্পিকে বলি, দ্য 33 thieves thought that they thrilled the throne throughout the Thursday. Fixer of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena.
Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to later T. দেখেছেন, যত জায়গায় টি আসবে তত জায়গায় আপনাকে টি উচ্চারিত, টি এর জায়গায় ঠ উচ্চারণ করতে হবে, টি এর জায়গায় কি বলতে হবে, ঠ। মিস্টার tongue twister tried to train his tongue to twist and turn the later T. Learn the later T. দেখেছেন, এইভাবে যদি প্র্যাকটিস করা হয় আপনি কেন পারবেন না, অবশ্যই পারবেন। এই জায়গাগুলোতে দেখেন, একটা দিনে একটা কথা আছে কি, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কোনো কাজ রাতারাতি হয় না। আপনি এই ভাষাটা একদিনে কি শিখতে পারবেন, সেই আশা কি করা যাবে? কখনোই করা যাবে না। কেন করা যাবে না বলেন তো? আমরা এখান থেকে একটু ওখান থেকে একটু শিখি। আজকে আমার একটা ভিডিও দেখছেন, কালকে ইউটিউবে আরেকটা ভিডিও দেখবেন, এইভাবে ভিডিও দেখতেই থাকবেন দেখতেই থাকবেন, কখনো কিন্তু শেষ নামানো যাবে না। তো একটা মেন্টরের অধীনে থেকে আপনি যদি খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা কভার করতে চান, একজন, যারা ঘন ঘন ডাক্তার চেঞ্জ করে দেখবেন রোগটা কিন্তু সারতে চায় না। কেন সারে না বলেন তো? কারণ এক ডাক্তার আজকে একরকম ওষুধ দিল, পরের দিন আরো এক ডাক্তার আরেক রকম ওষুধ দিবে। অনলাইনে দেখেন, সোহাগ স্যারের ব্যাচে আমি ক্লাস নিয়েছি দীর্ঘ 4 বছর ধরে। এখানে অনেকেই আমার ক্লাস করে থাকেন যারা এই মুহূর্তে রয়েছেন, পেইড ব্যাচে হয়তো যারা ক্লাস করেন এখানে অনেকে আছেন। তো যদি কেউ আমার ক্লাসটা দেখেন, ভালো লেগে থাকে, যদি আমাদেরকে বিশ্বাস হয়, একটা জিনিস কি জানেন, আমরা 2,000 টাকা কোর্স ফি নেই। আপনি ঢাকা শহরে বা অন্য অন্য জায়গায় যাবেন, 6,000 টাকা 8,000 টাকা আইএলটিএস এর কোর্স ফি, 20,000 টাকাও নেয় অনেকে। কিন্তু আমাদের একটি কোর্স করে যান, আপনি এই যে বেসিকের জায়গাগুলো আমি আপনাদের বুঝাচ্ছি, এখান থেকে অনেক জিনিস আপনি দেখতে পারবেন, অনেক জিনিস শিখতে পারবেন একটা ফ্রি ক্লাসের মাধ্যমে। তো আপনি এই ক্লাসগুলো করে যদি উপকৃত হন, যদি বেসিকটা শিখতে চান, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, হ্যাঁ, লেটার, অ্যালফাবেট, এই জায়গাগুলো কভার করে অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাহলে দেখেন এই যে আমি ক্লাসটা নিচ্ছি না, আমি কিন্তু মিউট করে রেখেছি। আপনারা কে কি বলছেন আমি কারো কথা শুনতে পারছি না। আমি যখনই আনমিউট করব, এখানে 105 জন সবাই কথা বলে উঠলে এই ক্লাসটা কি আর ক্লাস থাকবে? এটা তো বড় একটা মস্ত বড় হাটে পরিণত হয়ে যাবে, ভিলেজ মার্কেট হয়ে যাবে। এই জন্য ছোট ছোট ব্যাচ করে আমাদের স্পোকেনের উপরে অ্যাডভান্স টু বেসিক, বেসিক টু অ্যাডভান্স গ্রামারের ক্লাস থাকে, রাইটিং প্র্যাকটিসের ক্লাস থাকে। তো এই ক্লাসগুলোতে যদি কেউ মনে করেন যে বেসিকটা দুর্বল রয়েছেন, ভালোভাবে শিখতে চান, খুব শুরু থেকে শিখতে চান, আইএলটিএস দিবেন কিন্তু ভরসা পাচ্ছেন না, আপনার বেসিকে দুর্বল, আপনি টেন্স পারেন না, গতকাল যারা টেন্সের ক্লাসে ছিলেন তাদের আমি মনে করি টেন্সের ভয়টা অনেকটা দূরীভূত হয়েছে। তো আমাদের এই ক্লাসগুলা, আর মাত্র একটি ক্লাস কালকেই আমি একটা নতুন ব্যাচ চালু করতে যাচ্ছি। তো যদি কেউ মনে করেন যে স্যারের অধীনে থেকে আমি 1 থেকে 2 মাসের ভিতরে ফ্লুয়েন্ট হব, আমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবো, আমি স্পোকেন শিখতে পারবো, 70টা ক্লাস পাবেন আপনি। এই 70টা ক্লাসের ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন কোর্স কন্টেন্টটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের কোর্স কন্টেন্ট, এই যে সোহাগস ইংলিশ প্রাইভেট ব্যাচ, স্যারের ব্যাচেই আমি এই ক্লাসগুলো নেই। তো এখানে আমার স্পেশাল যে ব্যাচগুলো থাকে সেটা আমার নামেই থাকবে, তো কোর্স কন্টেন্ট একই থাকে। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, একেবারে প্রথম ক্লাসটা আপনি পাবেন, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শুরু করা যায়, শেখা যায়। ইন্ট্রোডাক্টরি ক্লাস অফ প্রোনাউন্সিয়েশন, এই যে দেখেন জায়গাটা, প্রোনাউন্সিয়েশনের উপরে আপনি ক্লাস পাবেন, অর্থাৎ কিভাবে টাং টুইস্টার প্র্যাকটিস করবেন, এটা দ্বিতীয় ক্লাস, এই যে লেকচার 2-তে আপনি পেয়ে যাবেন। সঙ্গে হোমওয়ার্ক থাকবে টাং টুইস্টার প্র্যাকটিস। এইভাবে ধারাবাহিক লেসনে এই ক্লাস নিতে নিতে প্রায় 70টা ক্লাস, অ্যাডভান্স গ্রামার ক্লাস থাকবে, বেসিক গ্রামার ক্লাস থাকবে, স্পোকেনের উপরে ক্লাস থাকবে। এই ক্লাসগুলো করতে করতে আপনি একটা সময় 2 মাস পর দেখবেন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখে গেছেন। ল্যাঙ্গুয়েজটা আপনি যদি কোনো মেন্টরের অধীনে না থাকেন, আপনি কখনোই শিখতে পারবেন না। নিজে নিজে এই ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেনই না। এই টপিকস গুলো, এই সেন্টেন্স গুলো দেখেন, এই যে যেখানে আমি দেখিয়েছি কিভাবে একটা সেন্টেন্স অ্যানালাইসিস করতে হয়, এইটা যদি আপনি না পারেন, বাংলা থেকে ইংরেজি করতে হবে, আপনি সেখানে টেন্সটা খুঁজে পাচ্ছেন না, একজন মেন্টর আপনাকে টেন্সটা দেখিয়ে দিবে। তো দেখেন, যারা আগামীকাল থেকে নতুন ব্যাচের সঙ্গে ক্লাস করতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নিয়ে রাখতে পারেন। ক্লাস নাই বা যদি করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমি আপনাদের সেই সমস্যাটা থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা করবো। আমার নাম্বারটা এখানে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 09206941774। আর যারা এই ফ্রি ক্লাস করে এই পিডিএফ গুলো নিতে চান, তারাও একটু যোগাযোগ করবেন। ক্লাস রেকর্ড আমি অবশ্যই দিয়ে দিব, ওটার জন্য যোগাযোগ করা লাগবে না। কিন্তু যারা চাচ্ছেন ল্যাঙ্গুয়েজটাতে ফ্লুয়েন্ট হতে, এই ল্যাঙ্গুয়েজটা শিখে আইএলটিএস দিবেন, যার যার স্ব স্ব সেক্টরে কাজে লাগাবেন। আপনি যদি হাউস ওয়াইফ হন, একজন গৃহিণী, আমি মনে করি আপনার এই ল্যাঙ্গুয়েজটা বেশি শেখা প্রয়োজন। কেন জানেন? আপনার সন্তানকে বাইরে প্রাইভেট পড়তে দিচ্ছেন, টিচার কি পড়াচ্ছে কি পড়াচ্ছে না, এইটা বাসায় আসলে
আপনি তাকে কিন্তু একটু যাচাই করতে পারবেন। আপনি তাকে বলতে পারবেন, বাবু দেখি তোমার স্যার আজকে কি পড়িয়েছে, তুমি খাতায় কোনো ভুল লিখেছো কিনা। তো ওই ভুলটা ধরতে গেলেও তো আপনাকে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে, বোঝা লাগবে, শেখা লাগবে। তো এইটা যদি কেউ শিখতে চান, আমার নাম্বারটা একটু নিয়ে রাখবেন। আর আমি যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটা আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি। মডাল ভার্বের ব্যবহারের ভিতরে আমি ছিলাম। তো এই মডাল ভার্বের ভিতরে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, কিভাবে নেগেটিভ করতে পারি, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, সেই জায়গাগুলো আমি দেখেছি। তো এখন দেখেছি একটু সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, প্রশ্নবোধক। অর্থাৎ প্রথমে একটা মডাল ভার্ব ব্যবহার করব, তারপর সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব, তারপর অবজেক্ট দিব। যেমন দেখেন, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এই বাক্যটাতে ক্যান ব্যবহার করেছি সাবজেক্টের কেবলই পরে। আর যখন বাক্যটাকে আপনি ইন্টারোগেটিভ করবেন তখন কি হবে, তখন এই ক্যানটা সবার প্রথমে আসবে, ক্যান আই প্লে ফুটবল। এই সূত্রটা ধরে পৃথিবীর সব বাক্যকে যেখানে মডাল ভার্ব রয়েছে অ্যাফার্মেটিভে, আপনি ওগুলোকে ইন্টারোগেটিভ করতে পারবেন। কিভাবে? ওই অ্যাফার্মেটিভ বাক্যের ভিতরে যেখানে মডাল ভার্ব থাকবে, ওই মডাল ভার্বটা সবার শুরুতে বসালে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। বাক্যটা কি হলো? ইন্টারোগেটিভ হয়ে গেল। এইবার দেখেন, ইউজ অফ ক্যান এন্ড কুড ভার্বস ইন ডিটেইলস। আমরা এতক্ষণ ক্যান ভার্ব, কুড ভার্ব দেখে এসেছি, কিন্তু এখন একটু দেখবো ডিটেইলস এইগুলোর ব্যবহার কিভাবে হয়। একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন, এই সময়টা আপনার বৃথা যাবে না। ক্যান এবং কুড ক্রিয়া দুটি ইংরেজি ভাষায় গুরুত্বপূর্ণ মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়। এগুলো ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তবে এদের অর্থ এবং প্রয়োগ সময় পরিস্থিতি অনুযায়ী আলাদা হয়। নিচে বিস্তারিতভাবে বাংলা ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া হলো। ক্ষমতা প্রকাশ, বর্তমান বা সাধারণ ক্ষমতায় ক্যান ব্যবহার করি। যেমন কেউ কোনো কিছু করতে পারে, তার সামর্থ্য রয়েছে, তার গায়ের জোর রয়েছে, গায়ে বল রয়েছে, এমন থাকতে আমরা ক্যান ব্যবহার করি। মনে রাখবেন, ক্যানটা কোথায় ব্যবহার করি? যেখানে আমাদের সামর্থ্য থাকে, যেখানে আমাদের গায়ের শক্তি থাকে, সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আমি সাঁতার কাটতে পারি, এইটা আমার দুই হাতে শক্তি রয়েছে, আমি সাঁতার কাটতে পারি, এই সব জায়গায় ক্যান ব্যবহার করবেন। আই ক্যান সুইম। পাখিরা উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। পাখিরা তাদের ডানার উপরে ভর করে ওড়ে, তাই বলা হচ্ছে বার্ডস ক্যান ফ্লাই। অর্থাৎ বলা হচ্ছে কেউ কোনো কিছু করতে পারে, এমন জায়গায় ক্যান ব্যবহার করা হয়। কিসের ব্যবহার করা হয়? ক্যান। দেখেন এই জায়গাটাতে আমি গতকালকেও দেখিয়েছিলাম, আমার ক্লাসে যারা ছিলেন তারা বুঝতে পারবেন। এই যে 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব, একটি মাত্র ভার্ব দিয়ে কিভাবে আমরা 30টা বাক্য তৈরি করতে পারি। আপনি যদি 1000 সেন্টেন্স এই মুহূর্তে জানেন, ইংরেজি সেন্টেন্স, সেই 1000 সেন্টেন্সকে 30,000 সেন্টেন্সে রূপান্তর ঘটানো সম্ভব। কিভাবে? একটি মাত্র ভার্ব থেকে টেন্স এবং মডাল ভার্ব ব্যবহার করে করে আমরা একটা বাক্যকে 30টা বাক্যে বৃদ্ধি করতে পারি। কিভাবে? দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। দেখেন, অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো প্রত্যেকটা বাক্য আপনি এইভাবে করতে পারবেন। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। দেখেছেন? তাহলে এই বাক্যগুলা ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্স গুলা বড় করতে পারি। আমি ক্যান থেকে ক্যান বুঝাতে বুঝাতে কেন এই জায়গায় চলে আসলাম, দেখেন এই সেই জায়গাটা। আই ক্যান গো, দেখেন মডাল ভার্ব ব্যবহার করে আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। ক্যান নট কে শর্ট ফর্মে বলা হয় ক্যান্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক কিছু শেখার আছে। যদি কেউ আপনাকে বলে আমি 15 দিনে ইংলিশে কথা বলা শিখাই দিব, আমি 1 মাসে শিখাই দিব, আমি 10 দিনে, আমার বাজারে অনেক বই পাওয়া যায়, 7 দিনে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলুন, এই বই কেনা অর্থ হচ্ছে আপনাকে ওই টাকাটা পানিতে দেওয়া। আমি নির্দিষ্ট কোনো বইয়ের নাম বলবো না, তবে ওই বইগুলো আপনি কেনেন, কিনে দেখেন তো আপনি 1 সপ্তাহের ভিতরে ইংরেজি শিখতে পারেন কিনা। এই যে ইনস এন্ড আউটস, এই ক্যান নট কে ক্যান্ট বলা হয়, ডাজ নট কে ডাজেন্ট বলা হয়, ডু নট কে ডোন্ট বলা হয়, লং ফর্ম আর শর্ট ফর্ম, এর উপরে 1 ঘন্টার একটা ক্লাস নেওয়া যায়। তো আপনি যদি বলেন আমি 15 মিনিটে, কেউ যদি আপনাকে বলে 10 দিনে 15 দিনে ইংরেজি শিখাবো, এটা আপনাকে বুজরুকি দেওয়া ছাড়া আর কিছুই না। তো দেখেন, এই যে ক্যানের একটা ব্যবহার দেখাচ্ছিলাম না মডাল ভার্বে, সেই ক্যান ভার্ব থেকে কিভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আমি কি যেতে পারি? এই যে কেবল আপনাদের কিন্তু এই রুলটা আমি শিখিয়েছি। এখানে আমি কি যেতে পারি দুইটা ভার্ব রয়েছে, দেখেন, গো একটি ভার্ব আর ক্যান একটি ভার্ব। তো এই বাক্যটাকে আগে অ্যাফার্মেটিভ করেন তো কি হয়? আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো। আর এটাকে ইন্টারোগেটিভ কি হবে? ক্যান আই গো, ক্যান আই গো। আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। দেখেছেন? এখান থেকে আরো করা যায়, দেখেন ক্যানের পাস্ট টেন্স করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা সবাই, এই যে ভার্বটা গো না, এই গো ভার্ব কিন্তু সর্বদা গোই থেকে যাবে।
এই গো ভার্ব দিয়ে 30টা বাক্য করলাম, ইট ভার্ব দিয়ে 30টা বাক্য করলাম, রাইট দিয়ে 30টা বাক্য করলাম, ফাইট দিয়ে 30টা বাক্য করলাম। এখানে বিভিন্ন ভার্ব ব্যবহার করে করে আই ক্যান গো, এইটা না লিখে আপনি লিখতে পারেন আই ক্যান ইট, হ্যাঁ, আই ক্যান রাইট, আই ক্যান সি। একটা ভার্ব নিয়ে সেই ভার্ব দিয়ে আপনি 30টা বাক্য তৈরি করতে পারবেন। কেন পারবেন না বলেন? 30টা বাক্য যদি তৈরি করতে পারেন, তা আমরা সকাল থেকে সারা দিনে যত কথাগুলা বলি, এখানে বেশি সেন্টেন্স আমরা কিন্তু বলি না। দুপুর বেলায় সকালে ক্ষুধা লাগলে আমার আম্মুকে বলি আম্মু ক্ষুধা লেগেছে খেতে দাও, রাতেও তাই বলি, দুপুরেও তাই বলি। ক্ষুধা লাগলে কি আমরা অন্য কিছু বলি? বলি না। হিসাব করে একটু দেখবেন, চিন্তা করে দেখবেন, আমরা সারা দিনে যত কথা বলি, আজকে যে কথাগুলো বলছেন, কালকেও প্রায় সেই একই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়। তো এই ডেইলি অ্যাক্টিভিটিস এর উপরে যদি প্রেজেন্টেশন দেওয়া যায়, আপনি কেন পারবেন না? আমরা সারাদিন যে কথাগুলো বলি, এই কথাগুলো আমরা যদি ইংলিশে অনুবাদ করে দিতে পারি, তবেই তো আমাদের স্পোকেন ইংলিশটা কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ মনে রাখবেন, আমরা এই যে যেভাবে সিস্টেম, আপনি যদি সিস্টেমেটিক্যালি, এই পৃথিবীটাও কিন্তু একটা সিস্টেমের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই দেখেন এখন রাত চলছে না, আমেরিকা থেকে যে স্টুডেন্টরা ক্লাস করবে একটু পরে, তাদের কিন্তু এখন দিনের বেলা ওখানে 13 ঘন্টা ডিফারেন্স। এখানে যদি কারো রিলেটিভ থেকে থাকে, একটু শুনে দেখবেন। তো এইটাও কিন্তু একটা সিস্টেমের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই পৃথিবীটাও কিন্তু মহাশূন্যের উপরে ভাসছে, এটাও একটা সিস্টেম। তো এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে কিছু সূত্র, কিছু সিস্টেম, সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আগাতে হবে। আপনি যদি কোনো সিস্টেমেটিক ওয়েতে না আগান, গ্রামারের সব আইটেম শিখতে যান, আপনি যদি কোনো সিকুয়েন্স মেনটেন না করেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। তো দেখেন তারপর আরো কি কি বাক্য রয়েছে। এখানে ক্যানের পরিবর্তে আমরা কুড ব্যবহার করেছি, তারপর আমরা মে ব্যবহার করেছি, মাস্ট ব্যবহার করেছি, শ্যাল ব্যবহার করেছি, শুড ব্যবহার করেছি, উড ব্যবহার করেছি। এরপরে গতকালকে মডাল অক্সিলারি ভার্বের কিছু ক্লাস দেখিয়েছিলাম না, নিড টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, সেগুলো এখানে আছে। দেখেন, আমার স্কুলে যাওয়া দরকার, আপনি এখন বলছেন, মনে মনে বলবেন, ইংলিশে ভাবছেন যে আমি এটা ইংলিশে বলবো যে আমার এখন ভাত খাওয়া দরকার, আমার এখন ঢাকায় যাওয়া দরকার, আমার এখন বাইরে যাওয়া দরকার, আমার এখন একটি ছাতা কেনা দরকার, বর্ষাকাল এখন, তাই না? কিভাবে বলবেন এই সেন্টেন্স গুলা? দেখেন, নিড টু ব্যবহার করতে হবে। নিড টু শব্দের অর্থ দরকার বা আবশ্যক। আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া দরকার না, আই নিডেন্ট টু গো টু স্কুল। নিড নট টু গো টু স্কুলকে নিডেন্ট। আমার কি স্কুলে যাওয়া দরকার? এই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়। আজকের ক্লাসে বহুবার এই কথাটা বলেছি। আমার কি স্কুলে যাওয়া দরকার? নিড আই টু গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার না? নিড নট আই গো টু স্কুল। নিড নট, নিডেন্ট আই গো টু স্কুল। দেখেছেন, আমাকে স্কুলে যেতে হয়। এতক্ষণ টেন্সের ভিতরে ছিলেন, এইটা কোন টেন্সে পড়ে বা এটা কিভাবে করবেন, টেন্সের কোনো সূত্র অনুসারে এই বাক্যটা করতে পারবেন? কেউ বলেন, আমাকে একটু বলবেন, আনমিউট করব। আমাকে স্কুলে যেতে হয়, এই বাক্যটা আপনি টেন্সের কোন রুল অনুসারে করতে পারবেন? 12টা টেন্স দেখিয়েছিলাম, 12টা টেন্সের কোন রুল অনুসারে আপনি এটা করতে পারবেন? অর্থাৎ সব কথা, সব কাজ, সব অনুভূতি আমরা টেন্সের মাধ্যমে করতে পারি না। আমাদেরকে তখন এই মডাল সেমি মডালের প্রয়োজন পড়ে। দেখেন, আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয়, অ্যাম আই টু গো টু স্কুল। এই অ্যাম টু, ইস টু, আর টু এর ব্যবহার দেখতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার দেখতে হবে। এই ব্যবহারগুলো আপনি যখন জানবেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তাকে প্রতিদিন অফিসে যেতে হয়, হি ইজ টু গো টু অফিস টুডে, এভরিডে। তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, হি ইজ নট টু। দেখেন, এই যে ইজ টু না, এই ইজ এর পরে শুধু একটা নট বসাতে হবে। ইজ এর পরে কি বসাতে হবে? নট বসাতে হবে। হি ইজ নট টু গো টু অফিস এভরিডে। তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়? হি টু গো টু অফিস এভরিডে। দেখেছেন, এখানে কিন্তু এই গো ভার্ব থেকে আমি কখনো অন্য জায়গায় যাইনি। একটি মাত্র গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য তৈরি করেছি। তো এই জায়গাটি যে দেখালাম, এটা আপনারা কেন পারবেন না? এইভাবে দেখালে আপনি অবশ্যই পারবেন। একটা সিকোয়েন্স অনুসারে যদি আপনি আগান, একটা টিচারের অধীনে, মেন্টরে যদি আপনি থাকেন, অবশ্যই আপনি পারবেন। দেখেন, যে জায়গাটাতে আমি ছিলাম, এই যে ক্ষমতা প্রকাশ করার অর্থে ক্যান ব্যবহার করা হয়। এই ক্যান দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় দেখালাম। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, ক্যানের পরে নট বসাতে হবে, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো। দেখেছেন, এই ছোট ছোট বাক্য যারা পারে, তারা ওই বড় বড় বাক্য তৈরি করতে পারে। তারা বেসিক টু অ্যাডভান্স শিখতে পারে। তারা আইএলটিএস এ 7.5, 8.2 পেতে পারে। আইএলটিএস কি, আমরা আইএলটিএস অনেকে ভয় পাই। এখানে যদি আইএলটিএস এর কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন, আইএলটিএস কিছুই না। আপনি যদি ফ্লুয়েন্সি একটু কথা বলতে পারেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ক্ষমতা থাকে, আপনি 6.5 এর উপরে পাইবেন। আমাদের কাছে পড়ে অনেক স্টুডেন্ট 7.5 পেয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। আপনিও পারবেন। দেখেন, সম্ভাবনা প্রকাশ, বর্তমান বা সাধারণ অর্থে কোনো কিছুর সম্ভাবনা
সম্ভব কিনা তা বোঝাতেও কিন্তু ক্যান ব্যবহার করা হয়। যেমন ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। ধূমপান ক্যান্সার হতে পারে, ধূমপানে ক্যান্সার হতে পারে। স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে ক্যানের ব্যবহার হয়। তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। আপনি অফিসে বসে আছেন, আপনার এক কর্মচারী এখন ছুটি নিয়ে চলে যাবে, তো আপনি তাকে বলছেন যে, সে বলছে মে আই গো নাও স্যার, মে আই গো নাও স্যার, আমি কি এখন যেতে পারি স্যার? আপনি বলছেন ইয়েস ইউ ক্যান গো নাও, ইয়েস ইউ ক্যান গো নাও। এখানে অনুমতির ক্ষেত্রে, অনুমতি দেওয়া বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হতে পারে। আপনি ক্লাসগুলো যদি না করেন, কোথায় ক্যান ব্যবহার করবেন, কোন কোন জায়গায়, আপনি কিভাবে জানবেন বলেন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? অনুরোধ বা আনুষ্ঠানিকতা, অনানুষ্ঠানিকতার ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে ক্যান। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে তোমার বইটি ধার দিতে পারবে? আমি কি তোমার বইটি ধার করতে পারি? ক্যান আই ব্রো ইউর বুক? ক্যান আই ব্রো ইউর বুক? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? ক্যান ক্যান ইউ লেন্ড মি সাম মানি? ব্রো মানে ধার করা, আর লেন্ড মানে ধার দেওয়া। একটু মনে রাখবেন, ইংলিশ শিখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ওয়ার্ড জানতে হবে, ভোকাবুলারি বৃদ্ধি করতে হবে। তো ভোকাবুলারি বলতে মূলত আমি গতকালকে ক্লাসে দেখিয়েছিলাম কনজুগেশন অফ ভার্ব। ভার্বের ভোকাবুলারিটাই কিন্তু আসল জিনিস, এটা মনে রাখবেন। এই যে জায়গাটা দেখেন, আপনাদেরকে গত ক্লাসে এটা দেখিয়েছিলাম। এই যে এইটা মুখস্থ করবেন, যত বেশি আপনি এটা মুখস্থ করবেন, আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি তত বেশি স্মুথলি বলতে পারবেন। গো শব্দের অর্থ কি? যাওয়া। ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিল, আর গন শব্দের অর্থ গিয়াছে। যদি বলা হয় সে বাড়ি গিয়াছে, আপনি গো মানে জানা, এটা জানেন, কিন্তু গিয়াছে ইংরেজি গন, এইটা যদি না জানেন আপনি কি পারবেন? তো এই গনটা তো সহজ, আমরা সবাই জানি। অনেক শব্দ আছে আমাদের কাছে অজানা। এইগুলো আপনি কিভাবে জানবেন? যেমন টিস, টিস মানে হচ্ছে শেখানো, শিক্ষা দেওয়া। কি হবে বলেন? টিস। তো এই টিস এর ভি2 হচ্ছে টট, আর ভি3 হচ্ছে টট। আমি তোমাকে ইংরেজি শিখিয়েছি, আই হ্যাভ টট ইউ ইংলিশ। তো এই টট কোন জায়গা থেকে আসলো, এর ডেরিভেশনটা কোথায়, উৎপত্তি কোথায়, এইটা যদি আপনি না জানেন, আপনি কি করে বাক্যটা গঠন করবেন? তো এই কনজুগেশন অফ ভার্ব, যারা আমার গতকাল ক্লাসে ছিলেন, এই শীটটা আমি প্রোভাইড করে দিয়েছি আপনাদের যার যার স্ব স্ব লিঙ্কে, গ্রুপে, সেখান থেকে একটু দেখে নিবেন। আর এই ভোকাবুলারি গুলো একটু মুখস্থ করবেন। কেন মুখস্থ করবেন? কারণ ভোকাবুলারি মুখস্থ না করলে কখনোই কিন্তু আমরা এই জায়গাগুলো কভার করতে পারবো না। এই যে দেখেন কুডের ব্যবহার, ক্যানের ব্যবহার, এই ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। ছোটবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম, আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো, হি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন হি ওয়াজ 5। সম্ভাবনা অর্থে, কাল্পনিক অর্থে কুড ব্যবহার করা হয়। আগামীকাল বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুডে। সে এখন অফিসে থাকতে পারে, হি কুড বি অ্যাট দ্য অফিস নাও। অনুমতি বা সৌজন্যমূলক অর্থে কুড ব্যবহার করা হয়, বেশি ভদ্র মনে হয় তাকে। অনুমতি বেশি ভদ্রতার ক্ষেত্রে। আমি কি তোমার বই ধার নিতে পারি? ভদ্রতার ক্ষেত্রে প্রশ্ন করবেন, কুড আই ব্রো ইওর বুক? দেখছেন, এই যে নিতে পারি, এখানে তো ক্যানের পাস্ট টেন্স বলেছি কুড। অনেকে প্রশ্ন করবেন যে স্যার, এখানে তো তাহলে আমি কি তোমার বইটি ধার নিতে পারতাম, ক্যান মানে তো পারা, আর কুড মানে পারতাম। কিন্তু না, এখানে মডাল ভার্বের বিভিন্ন আরেকটা কথা মনে রাখবো আমরা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কখনো কখনো আক্ষরিক অনুবাদ হয়, কখনো কখনো ভাবানুবাদ হয়। বিশেষ করে প্রভার্ব গুলোতে, ইডিয়মস এন্ড ফ্রেজ গুলোতে এখানে ভাবানুবাদ করতে হয়। এখানে কুড অর্থ পারতাম না, এখানে কুড হচ্ছে ভদ্রতার খাতিরে, ভদ্রতার খাতিরে প্রশ্ন করার জন্য কুড ব্যবহার করা হয়। আমি কি তোমার বই ধার নিতে পারি? কুড আই ব্রো ইওর বুক? তুমি কি দয়া করে তোমার নামটি আমাকে বলবে? কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম? কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম? দেখছেন, এই ভদ্রতার খাতিরে প্রশ্ন করা হলে সেখানে কুড ব্যবহার করা হয়। আমরা কি আমরা কি একটু আগে ভাগে চলে যেতে পারি? মনে করেন আকাশে অনেক মেঘ হয়েছে, আপনি আপনার অফিসের সিনিয়রকে বলছেন যে স্যার, আমরা কি আজকে একটু আগে ভাগে চলে যেতে পারি? কুড উই লিভ আ বিট ইট আর্লি? কুড উই লিভ আ বিট আর্লি? আ বিট মানে হচ্ছে হালকা একটু, আমরা কি একটু হালকা আগে যেতে পারি? অনুরোধ, সৌজন্যমূলক বোঝাতে কুড ব্যবহার করা হয়। তো দেখেন এখানে কুডের অনেকগুলো ব্যবহার দিয়েছি। এখন আমরা ইউজ অফ মে, মাইট এন্ড মাস্ট এর ব্যবহার দেখব। প্রতিনিয়ত আমাদের এই জায়গাটা কাজে লাগে, কি? ইউজ অফ মে, মাইট এন্ড মাস্ট ভার্ব। এই ভার্বগুলো একটু শিখে যান। এই মডাল ভার্বগুলো শিখলে আপনি স্পন্টেনিয়াসলি, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এগুলো হচ্ছে 3টি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। এই লেসনটি থেকে এই ভার্বগুলা বিস্তারিত আমরা ব্যবহার শিখবো। মে, মাইট এবং মাস্ট, দেখেন এই সেই জায়গাটা। সম্ভাবনা অর্থে, পসিবিলিটি বুঝালে মে ব্যবহার করব। পারমিশন, অনুমতি অর্থে মে ব্যবহার করা হয়। উইশ অথবা হোপ বা ইচ্ছা বা প্রার্থনা বুঝাতে
মে ব্যবহার করা হয়। এদের যে ফর্মগুলো হয়ে থাকে মে, মাইট, মাস্ট, মে বি, মাইট বি, মাস্ট বি, মে হ্যাভ, মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভ। মনে রাখবেন এই শব্দগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কথা বলার ভিতরে ব্যবহার করি, জেনে হোক বা না জেনে হোক। আমরা অনেকে বলি না, আই মাস্ট গো, আই মাস্ট গো ইয়োর হোম, আমি অবশ্যই তোমার বাড়ি যাব, আই মাস্ট গো টু ঢাকা টুমরো। তো এখানে মে মানে সম্ভাবনা, মাইট, মাস্ট, মে বি, মাইট বি, মাস্ট বি, মে হ্যাভ, মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভ। এইগুলোর রুলটা একটু দেখবো আমরা। মে দেখেন সম্ভাবনা অর্থে এই সম্ভাবনার একটা নির্ধারিত থাকে, যেমন এটা সবাই একটু লিখে নিতে পারেন, এই চার্টটা সবার কাজে দেবে লাইফে। মে 30% সম্ভাবনা প্রকাশ করলে সেখানে মে ব্যবহার করব। 30% সম্ভাবনা প্রকাশ করলে সেখানে আমরা মে ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? মে। একটু দেখেন ভালো করে। 30% সম্ভাবনা প্রকাশ করলে মে ব্যবহার করব। 50% সম্ভাবনা প্রকাশ করলে আমরা এখানে না, মাইট হবে হচ্ছে 30% সম্ভাবনা প্রকাশ করলে, মে হবে 50% সম্ভাবনা প্রকাশ করলে, এবং মাস্ট হবে 100% সম্ভাবনা, 100% যখন হবে তখন মাস্ট হবে। আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যাব। এখানে কিন্তু 100% সম্ভাবনা প্রকাশ করার জন্য মাস্ট ব্যবহার করা হয়েছে। তারপর দেখেন স্ট্রাকচার গুলো একটু দেখি। সাবজেক্ট প্লাস মে, মাইট, মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আজ বৃষ্টি হতে পারে, 50% সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি মে ব্যবহার করেছি। ইট মে রেইন টুডে, অর্থাৎ 50% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর 50% সম্ভাবনা নেই, এই পসিবিলিটি বুঝালে সেখানে আমরা মে ব্যবহার করব। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এইবার ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। এখানে কিন্তু একটু কমে গেল সম্ভাবনা, 30%-এ চলে আসলো, এখানে আমরা মাইট ব্যবহার করেছি। আর আকাশে এমন কালো মেঘ করেছে একটু পরে বৃষ্টি নামবেই, এক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করবেন। ইট মাস্ট রেইন টুডে, ইট মাস্ট রেইন টুডে, আজ অবশ্যই বৃষ্টি হবে। এতে কোনো মানে ইয়ে নাই, কোনো মানে না হওয়ার সম্ভাবনা নেই, অবশ্যই বৃষ্টি হবে, এক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করবেন। তারপর একটু দেখবো ইউজ অফ মে বি, মাইট বি, মাস্ট বি। দেখেন হওয়া বা থাকা বোঝায়, মূলত বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা। মূলত এই ভার্বটি নিজেই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মূলত এই ভার্বটি কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখেন সাবজেক্ট প্লাস মে, মাইট, মাস্ট, এর সঙ্গে বি দিতে হবে প্লাস নাউন থাকবে। সাবজেক্ট প্লাস মে, মাইট, মাস্ট প্লাস বি প্লাস নাউন কেমন হয়? যেমন যদি ভার্বের পর প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর অর্থ থাকা বা অবস্থান করা বোঝায়। এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি, এই জায়গাটা আবার একটু বুঝাই, একটু ভালোভাবে খেয়াল করবেন। কি বললাম? যদি বি ভার্বের পর প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর অর্থ থাকা বা অবস্থান বোঝাবে। কি বললাম? যদি বি ভার্বের পরে প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর অর্থ থাকা বা অবস্থান বোঝাবে। যেমন দেখেন সে বাড়িতে থাকতে পারে, এখানে বি অর্থ কিন্তু একটা প্লেস বা অবস্থান, এই বি এর অর্থ হি মে বি অ্যাট হোম। দেখেন এখানে মে বি মানে কি, সে বাড়িতে থাকতে পারে, তার সম্ভাবনা রয়েছে, হি মে বি অ্যাট হোম। তাই বলা হচ্ছে বি ভার্বের পরে যদি বি ভার্ব এরপরে প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর অর্থ থাকা বা অবস্থান করা বোঝায়। সে এখন বাড়িতে থাকছে বা অবস্থান করছে, এই জন্য হি মে বি অ্যাট হোম। সে বাড়িতে থাকতেও পারতো, কি হবে? হি মাইট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে থাকবে, হি মাস্ট বি অ্যাট হোম। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে সে কি এখন বাড়িতে থাকতে পারে, আপনি বলছেন যে সে অবশ্যই এখন বাড়িতে থাকতে পারে। এখন দুপুরবেলা, সে এখন বাড়িতে কোথাও যায়নি, সে এখন অবশ্যই বাড়িতে থাকতে পারে। কিভাবে বলবেন? হি মাস্ট বি অ্যাট হোম নাও। এরপর দেখেন বি এর পর যদি পার্সন বা নাউন থাকে তাহলে এর অর্থ হওয়া বোঝায়। যেমন পার্সন বা নাউন কেমন? সে একজন ডাক্তার হতে পারে। এই যে দেখেন বি ভার্বের পরে আর ডক্টর, এটা একটা নাউন না? তাহলে এখানে কিন্তু এই বি এর অর্থ হওয়া বোঝায়। যেমন হি মে বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। সে একজন ডাক্তার হতে পারতো, হি মাইট বি আ ডক্টর। সে একজন ডাক্তার হতে পারতো, হি মাইট বি এ ডক্টর। এবার দেখেন মে বি, মাইট বি, মাস্ট বি কোথায় ব্যবহৃত হয়? সাধারণত যখন কোনো বাক্যে প্যাসিভ সেন্সে ব্যবহৃত হয় তখন সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকলে প্যাসিভ ভয়েসে
মে বি, মাইট বি, মাস্ট বি ব্যবহার করা হয়। যেমন এই কাজটি সম্পন্ন করা যেতে পারে, এই কাজটি সম্পন্ন করা যেতে পারে। দিস ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে। দিস ওয়ার্ক, এই কাজটি মে বি কমপ্লিটেড, এই দেখেন প্যাসিভ মুডের একটা ব্যবহার। আগামী ক্লাসে প্যাসিভের উপরে ক্লাস নিব। আপনারা যারা এখন রয়েছেন আশা করি ধৈর্য ধরে আগামী কালকের ক্লাসটি একটু করবেন। প্যাসিভ ভয়েস সম্পর্কে আমাদের যাদের জড়তা রয়েছে, আমার ক্লাসটি করার পরে আপনাদের প্যাসিভ সম্পর্কে আর কোনো প্রশ্ন অজানা থাকবে না। এই কাজটি আজ সম্পন্ন হতে পারে। দিস ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, যে মে বি কমপ্লিটেড, এই কাজটি কার দ্বারাই সম্পন্ন হবে? এখানে কি কোনো কর্তা দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে? যেখানে সাবজেক্ট ডিরেক্ট থাকে না তাকে কর্মবাচ্য বলে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য, আর অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। যেমন আমি ভাত খাই, করিম ভাত খায়, কি বললাম? করিম ভাত খায়। এখানে খাওয়া কাজটা কে করছে? একজন কর্তা রয়েছে করিম, এই জন্য এই করিমটা হচ্ছে, এই বাক্যটা হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েস, এর অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। এই এই বাক্যে কর্তা রয়েছে করিম। আর যখন বলবো করিম ভাত খায়, এটা না বলে যখন বলবো ভাত করিমের দ্বারা খাওয়া হয়, কি বললাম বলেন? ভাত করিমের দ্বারা খাওয়া হয়, তখন কিন্তু ওই বাক্যটা অ্যাক্টিভ থাকলো না, ওটা প্যাসিভ হয়ে গেল। ভাত করিমের দ্বারা খাওয়া হয়, অর্থাৎ ওখানে কিন্তু ওই প্রথম বাক্যে যে অবজেক্ট ছিল না, করিম ভাত খায়, এখানে ভাত তো অবজেক্ট, ওই অবজেক্টটা প্রথমে সাবজেক্টের জায়গায় বসেছে, এই জন্য এটাকে বলা হয় অবজেক্টিভ, অর্থাৎ মানে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। এখানেও কিন্তু প্যাসিভ মুড। দিস ওয়ার্ক মে বি কমপ্লিটেড টুডে, এই কাজটা আজ সমাপ্ত বা সম্পন্ন হতে পারে। কারা করবে? তাদের কিন্তু কর্তৃপক্ষের ব্যক্তির কোনো নাম নেই, এখানে কর্মটাই সাবজেক্টের জায়গা দখল করে বসে গিয়েছে, এই জন্য এই বাক্যগুলোকে বলা হয় কর্মবাচ্য। এই কাজটি আজ সম্পন্ন করা যেতে পারে, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। দে মাস্ট বি পানিশড, কি বললাম? দে মাস্ট বি পানিশড। তো এই হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্বের কিছু কিছু ব্যবহার। এখানে আরো অনেক ব্যবহার রয়েছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আরো একটা ব্যবহার একটু দেখাতে চাচ্ছি। সেই ব্যবহারটা হচ্ছে মডালের সঙ্গে রিলেটেড, দ্যাট ইজ কল্ড সেমি মডাল অক্সিলারি ভার্বস। দেখেন আমরা এই কথাগুলা বলতে গেলে এই সেমি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার না করে কখনোই বলতে পারি না। কেমন দেখেন, সেমি মডাল অক্সিলারি ভার্বস বা কোয়াজি মডাল, এই যে সেমি মডাল না, এইগুলাকে অপর নামে বলা হচ্ছে কোয়াজি মডাল। কোয়াজি মানে হচ্ছে অর্ধেক, আর সেমি মানে অর্ধেক। যেমন ফুটবল খেলায় একটি হয় ফাইনাল খেলা আর একটি হয় সেমিফাইনাল খেলা, দেখছেন? তো এটাকে বলা হচ্ছে সেমি মডাল। আমরা এতক্ষণ মডাল ভার্বের ব্যবহার দেখেছি, এখন দেখবো সেমি মডাল অক্সিলারি ভার্ব। এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্যও ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা প্রকাশ করতে। মনে রাখবেন, সেমি মডাল ভার্ব গুলো ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা প্রকাশ করতে। আপনি এই ধরনের বাক্যগুলো সেমি মডাল ব্যবহার না করে বলতে পারবেন না। সাধারণ সেমি মডাল অক্সিলারি ভার্বস দেখেন, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। ব্যবহারের বিশ্লেষণ, নিড টু প্রয়োজন বা বাধ্যবাধকতা। নিড টু শব্দের অর্থ কি বলেন? প্রয়োজন বা বাধ্যবাধকতা। যেমন আমার সেখানে যাওয়া দরকার, আপনি পৃথিবীর কোনো টেন্স দিয়ে এই বাক্য করতে পারবেন? আমার সেখানে যাওয়া দরকার, বলেন তো, একটু আনমিউট করি, এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো বলেন? আমার সেখানে যাওয়া দরকার, আমার সিনেমাটি দেখা দরকার, আমার তার সঙ্গে দেখা করা দরকার। এই বাক্যগুলো আমরা কি এই মডাল বা সেমি মডাল ব্যবহার না করে কি বলতে পারবো? এই বাক্যগুলো কি বলা যাবে বলেন তো? একটু চেষ্টা করি আমরা। এই যে দেখেন, উই নিড টু গো দেয়ার, উই নিড নট টু গো দেয়ার। তারপর ডেয়ার বা সাহস প্রকাশ করলে কি হবে? এই যে সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে, হি ডেয়ারস টু স্পিক দ্য ট্রুথ ইন ডিফিকাল্ট সিচুয়েশন। দেখেছেন? এই যে হ্যাভ টু এর ব্যবহার দেখেন, বাধ্যবাধকতা, আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে। আপনি একটা অফিসে জব করেন, আপনার বস আপনাকে বলেছে যে মিস্টার রহিম সাহেব, আপনাকে কালকের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। তো আপনি বাসায় এসে বলছেন আপনার ফ্যামিলি মেম্বারকে যে আমাকে কালকের মধ্যেই এই কাজটি শেষ করতে হবে, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। অতীতের অভ্যাস বোঝালে ইউজ টু বসে। হ্যাঁ, অতীতের অভ্যাস বোঝালে কি বসে বলেন তো? ইউজ টু বসে। তো এই বাক্যগুলা কিন্তু আমরা কিভাবে ব্যবহার করব? এই বাক্যগুলো আমরা সেমি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে কমপ্লিট করতে পারি। দেখেন আমি প্রথম থেকে একটু দেখাই আপনাদের। হ্যাভ টু এর ব্যবহার,
হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা বা কর্তব্য বুঝালে হ্যাভ টু বসে। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, দেখেন প্রশ্নটা কি, এখানে আমি বাক্যটা কি লিখেছি ভালোভাবে খেয়াল করেন, আমাকে কালকের মধ্যে কাজটি বা এই কাজ শেষ করতে হবে, আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে, আই হ্যাভ টু ফিনিশ, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বা দিস ওয়ার্ক বাই টুমরো। তো এখানে বাংলাটা কি লিখেছি, আমাকে কালকের মধ্যে, আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। আচ্ছা দেখেন তো এখানে কি কোনো শ্যাল উইল ব্যবহার করেছি? তো এখানে হবে, এই যে বেবি বত ফিউচার টেন্সে বসে, তো এখানে আমি কেন হবে লিখলাম, কারণটা হচ্ছে কি, এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এইটার অর্থ হচ্ছে করতে হবে বা করতে হয়েছিল। যেমন হ্যাভ টু বা হ্যাজ টু বসে প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড টু বসে পাস্ট টেন্সে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে, এরূপ জায়গায় আপনাকে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে হবে। ইউজ টু কোথায় বসে দেখেন, অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়াং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, এখন আর খেলে না। আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। ইউজ বলা যাবে না, ইউজ এর সঙ্গে ইডি যোগ করতে হবে, উচ্চারণটা হবে ইউজড, ইউজড। আই ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, হোয়েন আই ওয়াজ ইয়ং। দেখেছেন, তাহলে এইভাবে অতীতকালে নিয়মিত অভ্যাস, সে প্রতিদিন নদীর তীরে হাঁটতো, সে প্রতিদিন নদীতে সাঁতার কাটতো, অতীতের অভ্যাস ছিল কিন্তু এখন নেই। ইন দিস কেস ইউ উইল ইউজ দ্য রুল অফ ইউজ টু, এই ক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ মাস্ট know the rules of grammar. Without knowing grammar, you can't speak in English fluently like the native speaker. ওকে, আপনি যদি ইংলিশে কথা বলতে চান, আপনাকে এই নিয়মগুলো জানতে হবে, না জানলে আপনি ফ্লুয়েন্টলি নেটিভ স্পিকারদের মতো কখনোই কথা বলতে পারবেন না। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, মেইন ভার্বের মতো ব্যবহার করবে, নিড টু বা হ্যাভ টু এর পরে ভার্ব সাধারণত ইনফিনিটিভ হয়। কেমন দেখেন, আই নিড টু গো নাও, এই দেখেন আই নিড টু গো নাও, এর অর্থ কি জানেন, আমার এখন যাওয়া দরকার। নিড টু মানে কি, দরকার বা আবশ্যক, বা আমাকে এখন যেতে হয়। মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করে এই সেমি মডাল অক্সিলারি ভার্ব। ডেয়ার এবং নিড কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের মতো সরাসরি ভার্বে ব্যবহার করতে পারে, যেমন হি নিড নট অ্যাপোলোজাইজ। টেন্সের রূপে ব্যবহার করে, সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, যেমন আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে। দেখেন এখানে হ্যাভ টু না দিয়ে এখানে হ্যাড টু এর ব্যবহার করা লেগেছে কেন, এখানে ইয়েস্টারডে শব্দ রয়েছে। এই সেন্টেন্সটার অর্থ কি, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, আমাকে গতকাল সকাল বলে রওনা দিতে হয়েছিল, সকাল করে রওনা দিতে হয়েছিল, যাত্রা শুরু করতে হয়েছিল। তো এই যে ইয়েস্টারডে আছে, এইখানে যদি বলা হয় আমাকে আজ সকাল করে রওনা দিতে হয়, আই হ্যাভ টু লাভ, আই হ্যাভ টু লিভ আর্লি টুডে, আই হ্যাভ টু লিভ আর্লি, এখানে হ্যাভ টু, আর যখন পাস্ট ফর্ম হবে তখন হ্যাড টু ব্যবহার করতে হবে, তখন কি করতে হবে, হ্যাড টু ব্যবহার করতে হবে। দেখেন এই যে আপনাকে মডাল ভার্ব শেখাচ্ছি না, এই সঙ্গে সঙ্গে আমি এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাবো, এগুলো না দেখলে আপনারা পারবেন না। এই পজিটিভ ভার্বের ব্যবহার, তারপর সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, ওকে। তো আমি আপনাদের এই কজেটিভ ভার্বটার একটু ব্যবহার আজকে দেখাবো ক্লাসের শেষের দিকে, আর 5 মিনিট পরে। কজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া, কর্তা যখন নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করায় তখন তাকে কজেটিভ ভার্ব বলে। তো সেই পজিটিভ ভার্বটা আসছি, আমরা এই সেমি মডেলটা আরেকটু দেখে নিই। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, মনে রাখবেন কখন করতে হয়, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু ব্যবহার করা হয়। মনে রাখবেন সাবজেক্ট বা কর্তাকে বর্তমান কালে কোনো কিছু করতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে তার সঙ্গে দেখা করতে হয়, আমাকে অঙ্কটি করতে হয়, আমাকে প্রতিনিয়ত নামাজ পড়তে হয়, আমাকে এই কাজটি করতে হয়, এমন কিছু বুঝালে তখন আপনি এম টু, ইজ টু, আর টু ব্যবহার করবেন, এম টু, ইজ টু, আর টু ব্যবহার করবেন। নিম্নে এই ধরনের বাক্যের ইংরেজি স্ট্রাকচার দেওয়া হলো, দেখেন সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু, যে কোনো একটি বসাবেন, প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি,
এই বাক্যটা আপনি অন্য কোনো রুলে করতে পারবেন? চেষ্টা করে একটু দেখেন তো সবাই। পারবেন না। কেন পারবেন না? কারণ এই যে রুলটা, এটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্বের একটা রুল। এই রুল ব্যবহার করে এই বাক্য আপনি করবেন, অন্য কোনোভাবে আপনার করার কোনো ওয়ে নাই। তো এই রুলটা আপনি না জানেন, এইটা যদি আপনার জানা না থাকে, আপনি কি বাক্য তৈরি করতে পারবেন? তাহলে এই রুলগুলা যদি আপনি শেখেন, আপনার তো লস নাই। আপনি ধারাবাহিকভাবে শিখবেন, মডাল ভার্বের পরে সেমি মডাল শিখবেন, সেমি মডালের পরে পজিটিভ ভার্ব শিখবেন, আপনি ভয়েস চেঞ্জের ব্যবহার শিখবেন। তো এগুলো শিখতে গেলে আপনাকে কিন্তু একজন মেন্টরের অধীনে থাকতে হয়। আমি বারবার যে কথাটা বলি, আজকে দেখেন আমার এই ফ্রি লাইভ ক্লাসে 150 জনের মতো, যে 129 জন জয়েন করেছিল, এখন 65 জন রয়েছে। একটু পরে আরো 10 জন কমে যাবে। এইটা হয় ফ্রি ক্লাস, তো সবাই মনে করে কি যে ও স্যার ক্লাস করাচ্ছে, আমি চলে যাচ্ছি। কিন্তু যখন আপনি আমার পেইড কোর্সে আসবেন, আপনার একটা দায়বদ্ধতা থেকে যাবে যে স্যার সপ্তাহে 4 দিন ক্লাস করাবে, 10টার সময় আমাকে ক্লাস করতেই হবে, যে কোনো মূল্যে আমাকে মোবাইল সেটের সামনে বসতেই হবে, স্যারের ক্লাসে জয়েন করতে হবে, স্যারের ক্লাস থেকে আমি কিছু শিখবো, আমাকে কথা বলতে হবে। কিন্তু আপনি ফ্রি ক্লাসগুলো দেখে যাবেন, আজকে আমার একটা ক্লাস দেখছেন, আগামী দিন অন্য এক স্যারের একটা ক্লাস দেখবেন, এইভাবে শুধু দিনের পর দিন আপনি দেখেই যাবেন। আমার কথাটা সত্য কিনা নিজেরা একটু সত্যের পর্দায় সেকে দেখবেন। তো এইভাবে ক্লাস এখান থেকে একটু ওখান থেকে একটু না করে একজন মেন্টরের অধীনে যদি শিখতে চান, আর আমার পড়ানোর সিস্টেমটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পেইড ব্যাচে আপনারা আসতে পারেন, একটু ক্লাসটা করে দেখতে পারেন। 2 মাস আমার সঙ্গে থাকেন, ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন, আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। এখানে 3-4 এর বাচ্চারাও আমার ক্লাস করে তারা ইংলিশে ফ্রি হ্যান্ডে লিখছে। কিভাবে সাবজেক্ট খুঁজে বের করব, কিভাবে বাংলা বাক্যে কিন্তু ক্রিয়া শেষে থাকে, আমি ভাত খাই, আর ইংরেজিতে কি হয়, আই ইট রাইস, অর্থাৎ আমি খাই ভাত। বাংলা বাক্যে ক্রিয়া শেষে চলে যায়, ইংরেজি বাক্যে ক্রিয়ার সাবজেক্টের পরে আসে। এই সিস্টেমটা যদি আপনাকে দেখিয়ে দেওয়া হয়, আপনি কেন পারবেন না? কেন আপনি লিখতে পারবেন না? অবশ্যই পারবেন। তো দেখেন এখানে আমরা বাংলা থেকে ইংরেজি বাক্য সাজাতে পারি না, যার কারণে কিন্তু আমরা লিখতে পারি না, আমরা কথা বলতে পারি না, ইনস্ট্যান্টলি কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, সেই প্রেজেন্টেশনটা কি আমরা দিতে পারি? আমরা অনেকেই কিন্তু এখানে প্রেজেন্টেশন পারি, আবার অনেকে পারি না। দেখেন এই যে জায়গাটা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনি যখন কথা বলবেন, আপনাকে বলা হলো বুক ফেয়ার বই মেলা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ বলেন বা আপনি কিছু বলেন, আপনার সামনে 50 জন রয়েছে, আপনি একটা ইংলিশ ক্লাসে গিয়েছেন, কিভাবে আপনি শুরু করবেন বুক ফেয়ার? দেখেন সিস্টেমটা একটু দেখে যান। ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এখানে আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই অ্যাম, এখানে আপনার নামটা বলবেন, আই এম রফিক, আই এম রনি, হ্যাঁ, আই এম সৈকত। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। দ্য টপিকস নেম ইজ 21শে বুক ফেয়ার, 21শে বই মেলা, স্কুল ম্যাগাজিন, করোনা প্যান্ডামিক, বাস স্ট্যান্ড, স্কুল ম্যাগাজিন। যে টপিকটা থাকবে সেই টপিকের নাম এখানে বলবেন। তারপর কি বলবেন? ডিয়ার ফ্রেন্ডস অথবা ডিয়ার অডিয়েন্স। এইটা বলে আপনি বলবেন ইয়েস্টারডে আই ওয়েন্ট অন আ বুক ফেয়ার উইথ মাই ফ্যামিলি। আই বট সাম বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। আই visited so many stalls. I met a great writer in our country, Mohammad Jafar Iqbal sir. I took a autograph from him. এইভাবে আপনি কথা বলে যখন আপনার কথা বলাটা শেষ হবে, ফিনিশিং সিস্টেমে আপনি কিভাবে শেষ করবেন? দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো মাচ for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. আসসালামু আলাইকুম। দেখেছেন প্রেজেন্টেশন শুরু করার একটা সিস্টেম আছে, শেষ করারও একটা সিস্টেম আছে। তো এইভাবে যদি আপনারা কথা বলেন, কেন পারবেন না? কথা বলাটা খুবই সহজ, এই ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, যদি আমরা এই সিস্টেম গুলা ফলো করি। তো আগামীকাল থেকে আমার নতুন একটা পেইড ব্যাচ চালু হবে। যদি কেউ আমার পড়ানোটা পছন্দ করেন, আমার পড়ানোর উপরে কারো ফেইথ থাকে, বিশ্বাস আনতে পারেন, সোহাগ স্যারের ব্যাচে আমি নিয়মিত পড়াই। তো ফ্রিল্যান্সিং বা যারা প্রবাসী রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য উপযুক্ত সময় পাচ্ছেন না, আপনার টাইমিং এর সঙ্গে আমাদের টাইমিংটা মিলছে না, তো তাদের জন্য আমাদের ছুটির দিনগুলোতে বা বিশেষ সময় তাদের সময় অনুসারেও পড়ানোর সময় থাকবে, সিস্টেম থাকবে। পার্সোনালি আপনারা প্রবাসী স্টুডেন্ট যারা, তারাও আমার এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ল্যাঙ্গুয়েজটা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত উইদিন 2 or 3 months ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্স ইন দিস ল্যাঙ্গুয়েজ। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তো এই নাম্বারটা আপনারা একটু নিয়ে রাখতে পারেন। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় ইংলিশ সংক্রান্ত যে কোনো সমস্যায়, আমাকে একটু ফোন দিবেন। আর সোহাগ স্যারের লেখা আরো একটি বই
মানে নতুন একটা বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটা বাজারে এসেছে। বইটা অত্যন্ত কার্যকারী হবে আপনাদের জন্য। কেন কার্যকারী আমি তাও বলছি। ইংলিশ ইংলিশ নিউজ পেপার পড়তে গেলে আমরা অনেক ভোকাবুলারি, ডিকশনারি আমাদের দেখতে হয়, অনেক কঠিন শব্দ, আমরা বিভিন্ন ধর্মীয় বিষয় সংক্রান্ত ভোকাবুলারি আমরা কঠিন মনে করি, আমরা বিভিন্ন রাজনৈতিক, আমরা বিভিন্ন সামাজিক, বিভিন্ন রকমের ভোকাবুলারি, এটা কিন্তু আপনি অন্য কোনো বইতে পাবেন না, এই বইয়ের শেষে যেটা দেওয়া রয়েছে। তাছাড়া এখানে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছু কিন্তু এই বইয়ের ভিতরে অ্যারেঞ্জ করা আছে। এবং এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে, এই বইটা পড়লে আমার বা সোহাগ স্যারের ক্লাস করে আপনি যে ফিল পাবেন, এই বইটা পড়েও কিন্তু আপনি সেরকম একটা ফিল পাবেন। তো যদি কেউ এই বইটাও নিতে চান, তো আমার এই নাম্বারে একটু কাইন্ডলি নক করবেন। আর যদি কেউ আমার পেইড ব্যাচে আসতে চান, যদি ভালোভাবে স্পোকেন করতে চান, ফ্লুয়েন্ট হতে চান দ্রুত এই ল্যাঙ্গুয়েজে, শুধু স্পিকিং করতে চাইলে তার জন্য আমার ব্যাচ রয়েছে। তো এই নাম্বারে একটু আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখেন এই জায়গাটা আমি একটু শেষ করি, যে সেমি মডাল অক্সিলারি ভার্ব গুলা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে কাজে লাগাতে পারি। কি বললাম? রুমাকে প্রত্যহ রান্না করতে হয়। রুমাকে কি করতে হয়? প্রত্যহ রান্না করতে হয়। রুমা ইজ টু কুক রাইস ডেইলি, ভাত রান্না করতে হয়। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়। রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এখানে আর টু কেন হলো? স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এরূপ বাক্য যখন না বোধক বা নেগেটিভ হয়, তখন স্ট্রাকচারটি কেমন হয় দেখেন। এই যে সাবজেক্টের পরে এম নট টু, ইজ নট টু অথবা আর নট টু বসালেই হবে। একেবারে সহজ। এই এম, ইজ, আর এরপরে নট বসাতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব গুলাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় একটি মাত্র উপায় বের করে। যেমন দেখেন, রুমা ইজ টু কুক রাইস এভরিডে। রুমাকে প্রত্যেক দিন ভাত রান্না করতে হয়। আর এই বাক্যটাকে নেগেটিভ করবেন কিভাবে? ওই যে ইজ নামক একটা অক্সিলারি ভার্ব আছে না, এখানে কিন্তু দুইটা ভার্ব, ভালো করে খেয়াল করেন। কুক মানে রান্না করা একটা ভার্ব, আর এই ইজ একটা ভার্ব। তো বলা হচ্ছে, কোন বাক্যকে যদি নেগেটিভ করতে হয়, অক্সিলারি ভার্বের পরে নট যোগ করতে হয়। অক্সিলারি ভার্বের পরে কি যোগ করতে হয়? নট যোগ করতে হয়। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। তারা ক্রিকেট খেলছে না, দে আর নট প্লেইং ক্রিকেট। দেখেছেন? এই যে এখানেও কিন্তু ঠিক তাই। রুমা ইজ টু কুক রাইস ডেইলি, রুমা ইজ নট টু কুক রাইস ডেইলি। অর্থাৎ এই বাক্যগুলো আমরা যদি পারি, কেন কথা বলতে পারবো না? আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন তার সঙ্গে মোবাইলে কথা বলতে হয়। এগুলাকে আপনি এই সেমি মডাল ভার্ব ব্যবহার না করে করতে পারবেন? কখনোই পারবেন না। তো দেখেন, এদিকে আরো আমরা কিছু ভার্ব দেখব। ইউজ অফ বি সাপোজ টু। এইটার অর্থ কি? সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র থাকবে, র। যেমন রহিমের কলেজে যাওয়ার কথা, আমার আজ ঢাকায় যাওয়ার কথা, তাদের আজ গ্রামের বাড়িতে আসার কথা, তার আজ কবিতাটি লেখার কথা। এই ধরনের বাক্য আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন বলেন তো? আমি যদি রুলটা দেখাবো না, আমি এটা ডেকে দিলাম, কিভাবে এই বাক্যগুলো আমরা করব বলেন? দেখেন, এখানে একটা রুল রয়েছে, বলা হচ্ছে ইউজ অফ বি সাপোজ টু। সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকলে সেই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করা হয়। সাবজেক্টের পরে দেখেন, এম সাপোজ টু অথবা ইজ সাপোজ টু বা আর সাপোজ টু, যে কোনো একটি বসাবেন সাবজেক্ট অনুসারে। তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। শুধু সাপোজ বলা যাবে না, ওর সঙ্গে ইডি যোগ করতে হবে, সাপোজড। রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ টুডে। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। আজ বিকেল 4টায় আমাদের ক্রিকেট খেলার কথা, উই আর সাপোজ টু প্লে ক্রিকেট অ্যাট 4 PM। উই আর সাপোজ টু প্লে ক্রিকেট অ্যাট 4 PM। আর এই ধরনের বাক্য যখন নেগেটিভ করতে হবে, না বোধক করতে হবে, তখন ওই সেই একই নিয়ম, এম, ইজ, আর, এর সঙ্গে শুধু নট যোগ করবেন, করতে হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। কেমন? রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিম ইজ নট সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আমাদের আজ বই পড়ার কথা না, উই আর নট সাপোজ টু রিড বুকস টুডে। তোমার আজ ক্রিকেট খেলার কথা না, ইউ আর নট সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। এই ধরনের বাক্য প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? এইটা আরো সহজ।
ওই এম ইজ আর ওইটা সবার প্রথমে আনতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। কেমন? রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? ইজ রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে? আমাদের কি আজ বই পড়ার কথা? আর ওই সাপোজ টু রিড বুকস টুডে? অর্থাৎ এখানে মনে রাখতে হবে প্রথমে এম ইজ আর বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম। দেখেছেন? এই সিস্টেমটা আমাদেরকে একটু ফলো করতে হবে। এইগুলা যদি আমরা না জানি, এই সেমি মডাল ভার্বের ব্যবহার না জানলে আপনি এই কথাগুলো কিভাবে বলবেন? রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? দেখছেন? এই সিস্টেম গুলা কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্ট্যান্ট। আমার গত ক্লাসগুলোতে যারা ছিলেন তারা কিন্তু এগুলো খুব ভালো করে দেখতে, টেন্সের ব্যবহারটা আশা করি তাদের আর সমস্যা থাকবে না। ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এন্ড উইল হ্যাভ টু। দেখেন, এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট নিয়ম। সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক ভাবে, কি বলছে? সাবজেক্টকে বর্তমান সময়ে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হবে। আগে ছিল র যুক্ত হবে, এখন তে যুক্ত হবে, মনে রাখবেন। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটি হবে নিম্নরূপ: আমাকে খুলনায় যেতে হবে, ছাত্রদের সৎ হতে হবে, আমার ভাত খেতে হবে, রহিমের কাজটি করতে হবে। এই কথাগুলো আপনারা কিভাবে এই হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার না করে বলবেন? পারবেন কেউ? অর্থাৎ এই রুলগুলা আপনাকে জানতেই হবে। ইউ মাস্ট নো দিস রুলস টু মেক দিস সেন্টেন্স। কি হবে? আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। এখানে হ্যাভ টু এর ব্যবহার করেছি। সাবজেক্ট যদি হি হতো তখন হ্যাজ টু হতো। যেমন সাবজেক্ট আই, তারপর কি বসিয়েছি? হ্যাভ টু, তারপর মেইন ভার্ব হচ্ছে গো, আর এখানে খুলনা, তো খুলনার পূর্বে এখানে প্রেপোজিশন টু, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদেরকে সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আমার ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক, রহিমের কাজটি করতে হবে। তারপর দেখেন, আমাকে খুলনায় যেতে হবে না, এই বাক্যগুলো কিভাবে করবেন? ওই হ্যাভ নট টু, বা এখানে দুই ভাবে করা যায়, সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু, অথবা ডাজেন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব, আর একটা সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু বা হ্যাজ নট টু দিয়েও করা যায়। আমাকে খুলনায় যেতে হবে না, আই হ্যাভ নট টু গো টু খুলনা, অথবা আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ যে শব্দগুলা, ডু নট বা ডাজ নট, এটা দিয়েও করতে পারবেন। আবার এই হ্যাভ এর পরে নট বসিয়ে হ্যাভ নট টু বা হ্যাভ নট টু দিয়েও করা যাবে। আমাকে খুলনায় যেতে হবে না, আই হ্যাভ নট টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। আমার ভাত খেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ইট রাইস। রহিমের কাজটি করতে হবে না, রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। এইবার দেখেন, এইগুলো কিভাবে আমরা একটু ইন্টারোগেটিভ করব, এটাও আমরা দেখব। আমার পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, তারা একটা বাক্যকে চার ভাবে করতে পারে, সেটা মডাল ভার্ব এর সেন্টেন্স হোক, সেমি মডাল হোক, আর টেন্স এর কোনো সেন্টেন্স হোক। এই জিনিসটা আমি প্রথম 5টা ক্লাসের ভিতরে আমি শিখিয়ে দিব। যেমন আই ইট রাইস, এইটা নেগেটিভ কি হবে? আই ডোন্ট ইট রাইস। আই ডোন্ট ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই না? ডোন্ট আই ইট রাইস। এইটা শিখলে কি হবে জানেন? একটা বাক্যকে আপনি 4টা বাক্যে রূপান্তর করতে পারলেন। তাহলে আপনি যদি 1000 বাক্য জানেন, সেন্টেন্স জানা থাকে আপনার, 1000কে মুহূর্তের ভিতরে 4000-এ রূপান্তর করা যায়। কিভাবে? এই সিস্টেম অনুসারে। তো বলা হচ্ছে ডু ডাজ সাবজেক্ট প্লাস হ্যাভ টু ভার্ব এর সিম্পল ফর্ম। যেমন আমাকে কি খুলনায় যেতে হবে, এখানে প্রথমে একটা অক্সিলারি ভার্ব ডু আনতে হবে। ডু আই হ্যাভ টু গো টু খুলনা? ডু আই হ্যাভ টু গো টু খুলনা? ডু দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট? ডু আই হ্যাভ টু ইট রাইস? আমাকে কি ভাত খেতে হবে? ডাজ রহিম হ্যাভ টু ডু দা ওয়ার্ক? রহিমকে কি কাজটি করতে হবে? তাহলে আমরা একই সঙ্গে দেখলাম অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, দেন ইন্টারোগেটিভ, লাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ। এই যে আমাকে কি খুলনায় যেতে হবে না, কি হবে? প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। আমাকে কি খুলনায় যেতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা। পরবর্তীতে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। ছাত্রদের কি সৎ হতে হবে না, ডোন্ট স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আমার কি ভাত খেতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু ইট রাইস। তো দেখেন, পাস্ট টেন্সের একটা ব্যবহার দেখব, হ্যাড টু। হ্যাড টু হচ্ছে অতীতে ব্যবহার করা হয়। নিয়ম, সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে হয়েছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে
তে হয়েছিল থাকলে তাকে ইংরেজি করার জন্য নিচের স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মেইন ভার্ব। জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম হ্যাড টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হয়েছিল, এখানে করতে হয় থাকলে আই হ্যাভ টু, আর পাস্ট টেন্স হলে আই হ্যাড টু কুক রাইস। আমাদেরকে বই পড়তে হয়েছিল, উই হ্যাড টু রিড বুকস। কি হবে বলেন? উই হ্যাড টু রিড বুকস, আমাদেরকে বই পড়তে হয়েছিল। তো দেখেন এই যে বাক্যগুলো আপনাদেরকে রুল অনুসারে দেখালাম, এটা আপনি কেন পারবেন না বলেন? এই রুলগুলা যদি আপনাকে আরো সুন্দর করে এই সে ফ্রি ক্লাসে তো লাইভ ক্লাসগুলোতে এখানে অনেক স্টুডেন্ট থাকে, আমি যখনই আনমিউট করব সবাই কিন্তু ক্লাসটা খুব একটা নয়েজি পরিবেশ করে তুলবো। কিন্তু যখন আপনারা পেইড ব্যাচে আসবেন তখন পার্সোনালি ওয়ান টু ওয়ান একেবারে কখনো কিন্তু আনমিউট করব না, মিউট করব না, সেখানে আনমিউট থাকবে, আপনি প্রশ্ন করতে পারবেন। আপনার কোনো সমস্যা হলে আপনি দিনে বা রাতে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। আমাদের স্পোকেনের যে ক্লাসগুলো রয়েছে ওখানে গ্রুপ রয়েছে, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনার অনেক রকমের ফ্যাসিলিটিস পাবেন। মাত্র 2,000 টাকা কোর্স ফি, আপনি একবারে না দিতে পারলে 1,000 টাকা দিয়েও আপনি ভর্তি হতে পারবেন। তো দেখেন এখানে আমি আপনাদের জন্য একটা ডায়লগ রেখেছি ছোট আকারে। WH কোশ্চেন অ্যান্ড দেজ আনসার্স। হাউ আর ইউ? আপনাকে একজন প্রশ্ন করলো হাউ আর ইউ, প্রায় আমাকে এই সমস্যাটায় পড়তে হয় আমাদের। কি বলবেন? আম ফাইন থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা কিন্তু বলতে হয়, থ্যাংক ইউ না বলে একটা অভদ্রতা বোঝায়। হাউ আর ইউ? আই এম ফাইন, তারপর বলবেন থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ রফিক, মাই নেম ইজ রনি, মাই নেম ইজ রিতা, এটা বলবেন। হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? আই লিভ ইন সিটি, আই লিভ ইন কান্ট্রি, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন আমেরিকা, যে যেখানে বসবাস করেন। ক্যান ইউ স্পিক ইংলিশ? দেখেন দুই বন্ধুর ভিতরে ডায়লগ হচ্ছে, ইনস্ট্যান্ট কথা বলা কিভাবে শেখা যায়। ক্যান ইউ স্পিক ইংলিশ? ইয়েস, আই ক্যান স্পিক ইংলিশ। হোয়াটস ইউর জব? আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। দেখছেন, হোয়াটস ইউর জব, আপনার পেশা কি, আপনি কি করেন? আই এম এ টিচার। হোয়াটস ইউর এজ? হোয়াটস ইউর এজ? আই এম 25 years old। বা হাউ ওল্ড আর ইউ? আই এম 35 years old, আই এম 40। আর ইউ সিঙ্গেল? নো, আই এম ম্যারিড। বলতে পারেন নো, আই এম ম্যারিড। ইয়েস, আই এম আনম্যারিড। এটা যে যে অবস্থানে আছে বলবেন। ডু ইউ লাইক রিডিং? ইয়েস, আই লাভ রিডিং। দেখেছেন, একই জায়গায় প্রশ্ন, একই জায়গায় উত্তর। কিন্তু পেইড ব্যাচে কি করি, আপনাকে প্রশ্ন করা হবে, উত্তরগুলো এখানে আপনাকে দিতে হবে। আমি ডিরেক্ট প্রশ্ন করব WH কোশ্চেনে, আপনি অ্যান্সার করবেন। ডু ইউ ওয়াচ মুভিজ? আপনি কি মুভি দেখেন? ইয়েস, আই এনজয় ওয়াচিং মুভিজ। কি হবে বলেন? ইয়েস, আই এনজয় ওয়াচিং মুভিজ। তো দেখেন এই যে যে বিষয়টা আপনাদের সামনে দেখালাম, এখানে আমাদের কোর্স কন্টেন্টটা ওই যে দিয়েছি, এখানে আমি আপনাদের PDF ফাইল, ক্লাস রেকর্ড এটা গ্রুপে দিয়ে দিব। আর যদি কেউ মনে করেন যে এই ক্লাসটা থেকে একটু শিখতে চান, আমাকে যদি বিশ্বাস করেন, আমার পড়ানোর সিস্টেমটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার এই পেইড কোর্সের একটা কোর্স একটু করে দেখতে পারেন। বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, গতকালকের ক্লাস থেকেও 5 জন প্রবাসী স্টুডেন্ট ভর্তি হয়েছে আমার ব্যাচে। আগামীকাল থেকে আপনারা নতুন ব্যাচের সঙ্গে একেবারে টেন্সের পূর্বে যে প্রি বেসিক যেগুলোকে বলা হয়, লেটার কাকে বলে আপনি বলেন তো, লেটার বা বর্ণ কাকে বলে ইংলিশে আপনি পারবেন না। ওয়ার্ড কাকে বলে, শব্দ, এটা আপনি পারবেন না, এটা অনেক আগেই পড়েছেন কিন্তু মনে নাই, এগুলো আবার আমি রিপিট করাবো। প্রি বেসিক থেকে শুরু করতে পারবেন, সেখান থেকে শুরু করে আপনি একেবারে টপ অফ দা স্টেপ অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো আমার এই নাম্বারটা সবাই একটু নিয়ে রাখবেন, যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে একটু নক দিবেন। আর এখন যদি এই ক্লাসটা থেকে কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে একটু প্রশ্ন করতে পারবেন। আমি আজকে যা বুঝালাম আপনাদের কি বিন্দু মাত্র ভালো লেগেছে? কেউ কি এইখান থেকে কিছু শিখতে পেরেছেন? শাহরিয়ার মাহমুদ তামিম, প্লিজ লেট মি নো দ্যাট। আনমিউট ইউর মাইক্রোফোন। এনিওয়ান ক্যান সে? জি স্যার বলেন। হ্যাঁ, বলছি ক্লাসটা থেকে কিছু কি শিখতে পারছেন? আমি যে মডাল সেমি মডাল ভার্ব গুলা একটু জি স্যার, দেখালাম। ঠিক। ওকে, জি, থ্যাংক ইউ। শিখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আর যদি কোনো পার্সোনাল কারো কোয়েশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর প্রবাসীরা যারা সময় মেনটেন করতে পারছে না বাংলাদেশ সময়ের সঙ্গে, তারা ওয়ান টু ওয়ান ক্লাস করতে পারবেন, পার্সোনালি পড়তে পারবেন। এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।